স্ট্যান্ডার্ড শিখেছিলাম, ঠিক আছে, যে কন্টেন্টের লিঙ্ক কত হতে হবে, ইন্টারনাল লিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি, কিওয়ার্ড ডেন্সিটি কি, ঠিক আছে, তারপরে হচ্ছে কয়টা হেডিং থাকতে হবে, কিছু স্ট্যান্ডার্ডগুলি শিখছিলাম। এসইও অপটিমাইজ কি। আজকে হচ্ছে গিয়ে লেখার ভিতরে যাওয়ার আগে আরও কিছু মানে আমাদের সতর্ক বাণী, ঠিক আছে, ইনফরমেশন লেখা। কারণ কি এগুলো এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, কারণ এই জিনিস মানে এই স্ট্যান্ডার্ডগুলি মিট আপ না করা যদি হয়, আপনি লিখতে পারবেন ঠিকই, কিন্তু আপনার ওই যে পারপাসটা গুগলের সামনে আসা সেগুলো আসবে না, ঠিক আছে। এই জন্য এই স্ট্যান্ডার্ডগুলো এত কিছু ফলো করে মাথায় রেখে তারপর হচ্ছে আমাদের লেখা স্টার্ট করতে হবে। তো আজকের যেটা ক্লাস টপিক, এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং স্ট্যান্ডার্ডস, যেসব আমাদের জিনিস মনে রাখতে হবে বা ফলো করতে হবে সেগুলো নিয়ে আজকের ক্লাস। আচ্ছা, তো কি আমরা যদি শুরুতে পড়ি, ক্রিয়েটিং কন্টেন্ট অপটিমাইজ ফর সার্চ ইঞ্জিন ইনভলভস implementing best practices to ensure the content ranks well on search engine result page, SERP, ঠিক আছে। আপনাদের এই যে কুইজ টুইজ নেই না, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করব, ঠিক আছে, এগুলি মনে রাখতে হবে আপনাদের। SERP কি, এই কি সেই কি। আমরা সবসময় কি বলি, গুগলের র্যাঙ্কে আনা, গুগলের র্যাঙ্কে আনা। গুগল কি একমাত্র সার্চ ইঞ্জিন? আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। তো এসইওর উদ্দেশ্য হচ্ছে শুধু গুগল না, যে কোনো SERP। SERP মানে কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে কোনো একটা জিনিস নিয়ে যদি সার্চ দেওয়া হয় যে রেজাল্ট পেজ আসে। এখন এটাও অনেকে বুঝতেছেন না যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আবার কি, এটা কি একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এইখানে যখন আমি কোনো কিছু দিয়ে সার্চ দিলাম, যে পেজটা যে আসলো রেজাল্ট পেজ, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। আমরা মনে করি সার্চ দিই লিঙ্ক চলে আসে, চলে যায়, এটার যে একটা নাম আছে এটাই কেউ জানে না, ঠিক আছে। তো এরকম হচ্ছে কি যে নিচে যে আরও পেজ থাকে, প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি এক একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো প্রথম যে লাইনটা বলা হয়েছে যে ক্রিয়েটিং কন্টেন্ট, আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করব এবং এটাকে যখন অপটিমাইজ করব সার্চ ইঞ্জিনে, সেটার জন্য কি বেস্ট প্র্যাকটিস, মানে ভালো ভালো প্র্যাকটিস কিছু, মানে ভালো ভালো কিছু প্র্যাকটিস বা নিয়মকানুন মানতে হবে। টু এনশিওর মানে নিশ্চিত করার জন্য, কি নিশ্চিত করতে হবে, কন্টেন্টটা র্যাঙ্কস ওয়েল, মানে কন্টেন্টটা যেন ঠিক মতো র্যাঙ্কে আসে। কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কোথাও কিন্তু বলেনি যে গুগলে র্যাঙ্কে আসে, যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আনার মতো এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে। এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করলে যে কোনো সার্চ ইঞ্জিনেই র্যাঙ্কে আসবে, ঠিক আছে। এই এখন হচ্ছে while engaging app and providing values to providing values to readers। আচ্ছা, এখন এখানে কোন while মানে কি জানেন, while মানে যখন। এই কাজটা করতে যে আমাদেরকে কিসের দিকে খেয়াল রাখতে হবে, কন্টেন্টটা যেন এঙ্গেজিং হয়, মানে মানুষ পড়ে যেন এটার সাথে এঙ্গেজ হয়, ওকে। অ্যান্ড প্রোভাইডিং ভ্যালুস মানে এটার মাধ্যমে মানুষ কোনো যেন একটা কিছু শিখতে পারে, ভ্যালুস টু রিডার্স, যে রিডার আমার এই কন্টেন্টগুলো যারা পড়বে তারা যেন এটার সাথে এঙ্গেজ হয়, পড়ে মজা পায়, এবং ভ্যালুস এটা পড়ে যেন কোনো একটা কিছু শিখতে পারে। এভাবে হচ্ছে আমাদের কন্টেন্টটা লিখতে হবে, ঠিক আছে। বিলো আর দ্য কোর স্ট্যান্ডার্ডস। এই যে কোর স্ট্যান্ডার্ড, কোর মানে বুঝেন? কোর, আচ্ছা, কোর মানে কেউ বুঝেন? কোর মানে কি, একটা গাছ যে ছোট থেকে বড় হতে থাকে, প্রথমে কি লাগে, প্রথমে গাছটা কি লাগে, বীজ, ঠিক আছে। মূল যে বীজটা, ঠিক আছে, ওইটারই ইংলিশ মিনিং হচ্ছে কোর। যে কোনো জিনিস, সেটা তো আমি গাছের উদাহরণ দিলাম, একটা কন্টেন্ট রাইটিং এর মানে বীজ স্ট্যান্ডার্ড মানে হ্যাঁ ওইটাই। তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, এই স্ট্যান্ডার্ডগুলো, মানে এই জিনিসগুলো ছাড়া গাছটা বড় হবে না আর কি, কন্টেন্টটা সুন্দর র্যাঙ্কে আসবে না, ওকে ফাইন। তো এক নম্বরে দেখেন স্ট্যান্ডার্ড কয়টা আছে, স্ট্যান্ডার্ড আছে আপনার 12টা। প্রথমেই কি এসে পড়ছে, প্রথমেই আসছে কিওয়ার্ড রিসার্চ। এই যে আপনাদের যে ওই ক্লাসটায় আমি এত গুরুত্ব দিয়েছি, এর কারণ হচ্ছে এটা 2 সপ্তাহ ক্লাসটা করেছি, যে এইটার সাথে এখন থেকে যা করবেন সব কানেক্টেড, ঠিক আছে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে ভালো গোল্ডেন কিওয়ার্ড না বের করতে পারেন, এরপরে হচ্ছে আপনি দুনিয়ার যাই করেন, আপনি ইউটিউব চ্যানেল খুলেন আর যাই করেন, সেগুলো র্যাঙ্কে আসবে না। কারণ আপনার একটা ইউটিউব চ্যানেলও যদি খুলতে হয়, একটা গোল্ডেন কিওয়ার্ড বাছাই করে ওইটা আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে, আপনার কন্টেন্টের নামের জন্য এটা দরকার। সব জায়গায় কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড এমন কোনো জায়গা নেই যে দরকার নেই, সব জায়গায় লাগবে আমাদের এটা। তো এই জন্যই আমাদের আজকের যেটা টপিক কন্টেন্ট রাইটিং, 1 নম্বরই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনাকে ভালোভাবে জানা থাকতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে কি, প্রাইমারি কিওয়ার্ডস। সিলেক্ট ওয়ান প্রাইমারি কিওয়ার্ড টু ফোকাস অন
পার পিরিয়ড অফ কন্টেন্ট। আচ্ছা, একটা কন্টেন্টের জন্য কি আপনার টাইটেল তো একটাই দিবেন, একাধিক তো আর দিবেন না, ঠিক আছে। তো একটা প্রাইমারি কিওয়ার্ড মানে আমরা একটা গোল্ডেন কিওয়ার্ড নির্বাচন করব যেটা আমরা কন্টেন্টের টাইটেল হিসেবে ইউজ করব, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, ইনক্লুড রিলেটেড অর লং টেল কিওয়ার্ডস টু প্রোভাইড কন্টেন্ট অ্যান্ড ব্রেথ। আচ্ছা, তার সাথে কি আমরা তো একটার সাথে কি কেজি আর কি আমরা 4-5টা আর কি বের করে আমাদের অপশনাল হিসেবে রাখবো, একটাকে আমরা টাইটেল হিসেবে রাখবো, আর বাকিগুলা ওইটার সাথে রিলেটেড জিনিসগুলো আমরা ভিতরে ইউজ করতে থাকবো, ঠিক আছে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে ইউজ টুলস লাইক গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেমরাশ, এইচরেফ ফর রিসার্চ, আমরা এগুলো ইউজ করেই আমরা এগুলো বের করেছি। এরপরে হচ্ছে গিয়ে প্রায়োরিটাইজ কিওয়ার্ডস উইথ এ ব্যালেন্স অফ হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন। আমরা এই যে সব কিছুর কম্বিনেশনে আমরা কি বের করেছি, আমরা একটা কেজিআর বের করা শিখেছি, ঠিক আছে। যেমন এই যে এটা আমার একটা কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট ট্রাভেলের উপর, ঠিক আছে। এখানে আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট তো হচ্ছে কেজিআর এর জন্য 15-20টা কাজ দেয়। এখন আপনারা যখন কন্টেন্ট রাইটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার তো এতগুলোর দরকার নেই, আপনি জাস্ট 5টা বের করলেন, 3 থেকে 5টা বের করলেন, সেটার মধ্যে থেকেই সবচেয়ে যে লো স্কোর যেগুলো আছে সেটার মধ্যে থেকে একটা বাছাই করে ফেললেন, ঠিক আছে। তো এটা তো আপনারা এখন 52 শিখে গিয়েছেন, এই জন্য আমি একটা রেডি রেখেছি অলরেডি, যেন আমরা আজকে ট্রাভেলের উপর কন্টেন্ট লেখাটা শুরু করতে পারি। কারণ একটা কন্টেন্ট দিতে হলে শুরুতে কি দিতে হবে, এটা একটা টাইটেল দিতে হবে, তো মিনিমাম তো এটা আমার রেডি থাকতে হবে। এটা তো আর নতুন করে এখন দেখানো রেডি করার কিছু নেই, অলরেডি আপনাদের শেখানো হয়েছে, ঠিক আছে। এটা আমার অলরেডি একটা ক্লায়েন্টের কাজ, একটা ট্রাভেলের উপর একটা কেজিআর রিপোর্ট তৈরি করা। এগুলো সব আপনারা চিনেন, জানেন, এগুলো আপনি তৈরি করেন, জাস্ট টপিকটা ভিন্ন। আপনারা যেমন স্কার্টের উপর করেছেন, এর উপর করেছেন, এটা ট্রাভেলের উপর, এই আর কিছু না। তো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পারলাম, এই জন্য এটা নিয়ে আর বেশি পেঁচালাম না, আমরা 2 নম্বরে আসি, ঠিক আছে। কন্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে নতুন জিনিস শুরু, কন্টেন্ট স্ট্রাকচার। কিওয়ার্ড রিসার্চ থেকে তো আমরা টাইটেল দিয়ে দিলাম, শেষ, এখানে কিওয়ার্ড রিসার্চের কাজ শেষ। এখন ভিতরে যে কন্টেন্ট লিখবো সেটার স্ট্রাকচার প্ল্যান করতে হবে, যে কিভাবে লিখবো, ভিতরে কি লিখবো না লিখবো। তো প্রথম পার্টেই কি আসে, হেডলাইন। আচ্ছা, ঠিক আছে। হেডলাইন কি, ইনক্লুড দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য টাইটেল অ্যান্ড মেক ইট কম্পেলিং অ্যান্ড কনসাইজ। আচ্ছা, যেটাকে আমরা গোল্ডেন কিওয়ার্ড হিসাবে নির্বাচন করেছি, এই যে যেমন এখানে 7টা কিওয়ার্ড যে নির্বাচন করা হয়েছে, এই 7টা থেকে যে কোনো একটাকে আমার টাইটেল হিসেবে নির্বাচন করতে হবে, প্রথমেই বলতেছে এটা, ফাইন, করলাম। এরপরে কি, সাব হেডিং, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। আচ্ছা, তো এগুলো আমরা গত ক্লাসে শিখেছি যে একটা 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয় আমার কয়টা হেডিং দিতে হয়, 6টা হেডিং দিতে থাকে, ঠিক আছে। তো যদি একটা 500 ওয়ার্ডের কন্টেন্ট হয় 3টা হেডিং হবে, একটা টাইটেল থাকবে, তার আন্ডারে ছোট ছোট 2টা সাব হেডিং থাকবে, ঠিক আছে। ওকে, তো এটাই বলতেছে এখানে সাব হেডিংস, ইউজ সাব হেডিংস টু অর্গানাইজ কন্টেন্ট, ইনক্লুড কিওয়ার্ড ন্যাচারালি ইভিং at least some subheadings। ওই যে আমরা যেটা বলেছি ইউজ কিওয়ার্ডস, কি জানি বলেছি এখানে, ইনক্লুডস, এই সাবহেডিংগুলো যে থাকবে এগুলোর মধ্যে কিওয়ার্ডগুলো আমাকে ঢুকিয়ে দিতে হবে। কিভাবে ঢুকাবো, ওই যে আমরা কতদিন একটা কনসেপ্ট পড়েছিলাম কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে। যে আমার যদি একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয় তাহলে আমার যে মূল কিওয়ার্ডটা যেটা আমি টাইটেল হিসেবে নির্বাচন করছি সেটা আমার ভিতরে কতবার থাকা লাগবে, 1000 ওয়ার্ডের জন্য কতবার, 5বার। ভেরি গুড, মনে আছে আপনাদের, ঠিক আছে। 500 ওয়ার্ড হলে হচ্ছে গিয়ে 2.5 তো হয় না, 3বার, হ্যাঁ 3বার। এটা এদিক ওদিক হতে পারে, একটা 2টা বাড়াতে কমাতে পারেন, ঠিক আছে। কিন্তু এমন হবে না যে অনেক বেশি হয়ে যাবে, যে 1000 ওয়ার্ডের জন্য 5বার আছে আপনি 10বার ইউজ করে ফেলেন। তো এইখানে ওই কথাটাই এখানে বলা হয়েছে যে ওই যে আপনি যে ডেনসিটি হিসেবে ইউজ করবেন, আপনি যে সাব হেডিংগুলো দিবেন না, সাব হেডিংগুলোর মধ্যেও যেন আপনার কিওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে। ওইটাই ফাইন, বোঝা গেল। এরপরে হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, ক্লিয়ারলি ডিফাইন হোয়াট দ্য আর্টিকেল উইল কভার অ্যান্ড ইনকর্পোরেটিং দ্য প্রাইমারি কিওয়ার্ড আর্লি এজ। হ্যাঁ, তো প্রথমে তো টাইটেল দিলেন আর সাব হেডিং মনে মনে নির্বাচন করলেন, আমি এই 2-3টা সাব হেডিং দিব। এখন যে কোনো জিনিস নিয়ে আপনি যখন লেখালেখি করেন প্রথম প্যারাটায় কি ওটা সম্পর্কে ইন্ট্রোডাকশন দেন, ঠিক আছে, যে এই কন্টেন্টটা পড়ে মানুষজন আসলে কি কি জানতে পারবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, ওইটাই বলছে। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট এখানে ইনকর্পোরেটিং দ্য প্রাইমারি কিওয়ার্ড আর্লি, যে ইন্ট্রোডাকশন যে পার্টটা থাকবে সেখানেই যেমন আপনার 500 ওয়ার্ডের জন্য কি আপনি 3বার ইউজ করতে পারবেন কিওয়ার্ডটা, দেখা যাবে ফার্স্ট যে প্যারাটা থাকবে সেখানেই হচ্ছে কি একবার ইউজ করে ফেলবেন, ঠিক আছে। ইনকর্পোরেটিং দ্য প্রাইমারি কিওয়ার্ড আর্লি,
যে আপনি যেটা কিওয়ার্ড হিসাবে নির্বাচন করেছেন, যেটাকে আপনি ডেনসিটি হিসেবে ইউজ করবেন, ভিতরে 4-5 বার ইউজ করবেন, প্রথম যে প্যারাটা হবে ওই প্রথম প্যারার মধ্যেই আপনি এটা 1-2 বার ইউজ করে ফেলেন, এটা ভালো, ঠিক আছে? আর্লি ইউজ করা ভালো, র্যাঙ্কে আনতে সহযোগিতা করে। গুগলও হলো মানুষের মতোই, সে এত লাস্ট প্যারায় যে খুঁজবে না যে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা লাস্ট প্যারা আছে না, সে প্রথম 1-2টা পড়বে, দেখবে এটা এনগেজিং আছে নাকি, কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে নাকি, র্যাঙ্কে এনে ফেলবে, ঠিক আছে? এই জন্য আর্লি ইউজ করে ফেলা ভালো। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে বডি ব্রেক। আচ্ছা, নামটা অনেক কঠিন, বডি ব্রেক, ঠিক আছে? বডি ব্রেক, বডি ব্রেক, আচ্ছা ঠিক আছে, অনেক কঠিন ওয়ার্ড ইউজ করেছে, আমি একটু ইজি ওয়ার্ড ইউজ করি। আচ্ছা, কি বলেছে বডি ব্রেক মানে কি? কন্টেন্ট ইনটু শর্ট প্যারাগ্রাফস, ঠিক আছে? ওকে, এটাকে হচ্ছে গিয়ে ইংলিশে আপনারা হচ্ছে গিয়ে ওই যে ছোটবেলায় বাগধারায় হচ্ছে, রাইট, বাগধারা পড়ছেন না, এক কথায় প্রকাশ, যে হচ্ছে গিয়ে ওই বড় একটা বাক্যটা একটা কথায় প্রকাশ, এটা বডি ব্রেক বলে, ঠিক আছে? কন্টেন্টের ভাষায় যে আপনি 3-4 লাইন লিখলেন, একটা প্যারা করে ফেললেন, 3-4 লাইন লিখলেন, একটা শর্ট প্যারাগ্রাফে, কখনো যেন 5 লাইন 10 লাইন না হয় একটা প্যারা, তাহলে ওইটা পড়তে ভালো লাগে না, বোরিং লাগে, ঠিক আছে? এটাই তো এটার যে গুরুত্বটা, এটা হচ্ছে গিয়ে কি রিডিবিলিটি বলে এই কথাটাকে, রিডিবিলিটি মানে পড়ার যোগ্যতা, মানে পড়তে ভালো লাগে নাকি লাগে না, ওইটাই শর্ট প্যারাগ্রাফ লাগলে পড়তে ভালো লাগে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে কনক্লুশন, লাস্টে একটা হচ্ছে গিয়ে কি করতে হবে, একটা সামারাইজ টানতে হবে, দ্য মেইন পয়েন্টস অ্যান্ড ইনক্লুডস কল টু অ্যাকশন। এই সিটিএ, এই জায়গাটা আমরা আগেও পড়েছিলাম, সিটিএ কল টু অ্যাকশন। আপনার ভিতরে সাব হেডিংস, আপনি ওইগুলো নিয়ে বর্ণনা লিখবেন। লাস্ট যে প্যারাটা থাকবে আপনাকে এমন একটা সাব হেডিং দিতে হবে যেটা নিয়ে আপনি আপনার কন্টেন্টটা ফিনিশ করতে চাচ্ছেন এবং কোনো একটা মেসেজ দিতে চাচ্ছেন, সিটিএ কল টু অ্যাকশন, যে এই জিনিসটা করলে আমার, দেখেন কোন একটা জিনিস নিয়ে লেখালেখি করা মানে হচ্ছে কি যে নিশ্চয়ই এটা একটা কোনো একটা প্রবলেম এবং আপনি ভিতরে এই প্রবলেমগুলো সম্পর্কে বলতেছেন, লাস্টে এসে এটা একটা সমাধান দিচ্ছেন, ঠিক আছে? যে কোনো জিনিস যদি আপনি প্রবলেম অবস্থায় রেখে যান, এটা পরে কেউ মজা পাবে না, ঠিক আছে? এটা একটা সমাধান হিসাবে আপনি হচ্ছে থ্রিলার মুভিগুলো দেখেন না, থ্রিলার মুভি একটা কি লাস্টে একটা রহস্য রেখে দেয়, সমাধানও কিন্তু পুরা করেন, একটা রহস্য রেখে দেয়, ঠিক আছে? ওইটাই কিন্তু ওই যে সিটিএ কল টু অ্যাকশন, যে এটা করলে এই জিনিসটা হতে পারে, নট এটা করলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো লাস্ট যে আমাদের প্যারাটা হবে, আমাদের প্রথমে একটা টাইটেল থাকবে, তারপরে হচ্ছে গিয়ে শুরু হবে ইন্ট্রোডাকশন লেখা, তারপরে দ্বিতীয়ত একটা সাবহেডিং হবে, তৃতীয়ত একটা সাবহেডিং হবে, 500 ওয়ার্ডের জন্য বলতেছি যেহেতু 3টা সাবহেডিং করতে পারবো। লাস্ট যে হেডিংটা হবে সেই হেডিংটা আমার সিটিএ মানে কল টু অ্যাকশন রিলেটেড হবে, যে বিষয়ে আমি কন্টেন্ট লিখতেছি সেই বিষয়টার সমাধানে যাওয়া যায় বা আমি একটা ইতি টানতে পারি, এরকম একটা আমাকে সাবহেডিং নির্বাচন করতে হবে এবং নিচে কিছু আমার অ্যাকশন রিলেটেড কথাবার্তা লিখতে হবে যে এই জিনিসগুলো করলে এই সমাধান হয়। তাহলে বুঝতে পেরেছেন কন্টেন্টের স্ট্রাকচার, এইভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে মনে মনে মাথায় প্ল্যান করতে হবে যে এই করব, ফাইন। আচ্ছা, এখন মাথায় যে প্ল্যান করব, মাথা থেকে কি 500 ওয়ার্ড আসবে? মাথা থেকে 500 ওয়ার্ড আসবে না, আসার দরকারও নেই। এখন হচ্ছে গিয়ে বিভিন্ন এআই আছে, যে আমাদের চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সেখান থেকেই আমরা নিব লাইনগুলো, কিন্তু হুবাহু কোনো লাইন নেওয়া যাবে না, ঠিক আছে? সেগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে, সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করে হোক, মানে কোনো লাইন একদম হুবাহু নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ আমাদের যখন এই কন্টেন্ট লেখাটা শেষ হবে, আমি একটা সফটওয়্যার দিয়ে আপনাদের চেক দিয়ে দেখিয়ে দিব, যেগুলো প্রফেশনাল সবাই ইউজ করে, যে ওই সফটওয়্যারে আপনার যখন 500 ওয়ার্ড 600 ওয়ার্ড লেখা শেষ, ওই সফটওয়্যারে দিলে সে চেক করে বলে দিবে যে কত % কপি আছে, কত % ইউনিক হয়েছে। ক্লায়েন্টকে দেওয়ার আগে অবশ্যই আপনার 0% কপি বা প্লেগারিজম করে 100% ইউনিক করে দিতে হবে। এটা না করে দিয়ে আপনার লাভ নেই, ঠিক আছে? আপনি কোনো মানে আশায় থাকতে পারবেন না যে 1-2% কপি আছে দিয়ে দিই, ঠিক আছে? একে তো আপনার কাজ পাবেনই না, এটা ব্যাড ইমপ্রেশন হবে, যে আপনার এখান থেকে আর কি বাঁচার কোনো ওয়ে নেই। যে যেমন কিওয়ার্ড রিসার্চে বললাম না, যে লাস্টে 2-3টা পাচ্ছেন না, ইজি দিয়ে দিতে পারেন, দ্যাটস ফাইন, ওইটা করতে পারবেন। বাট কন্টেন্টের ক্ষেত্রে এটা করার কোনো সুযোগই নেই। আপনাকে হচ্ছে গিয়ে এখানে বের হওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে যেভাবেই হোক 100% ইউনিক, 0% প্যাগারিজম বা কপি করেই দিতে হবে এবং এটার স্ক্রিনশটও রেখে দিতে হবে, যেন ক্লায়েন্ট আবার বলতে না পারে যে তোমার এখানে 1-2 লাইন কপি আছে, সাথে সাথে স্ক্রিনশট দেওয়াতে পারবে, নিজে আমি চেক দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? ওকে ফাইন, দেখিয়ে দিব সব কীভাবে কী করবেন। আচ্ছা ফাইন, এরপরে আসি, সব তো প্ল্যান করলাম, এভাবে করব সেভাবে করব, ভিতরের কোয়ালিটিটাও ঠিক করতে হবে, ঠিক আছে? এই কন্টেন্টের কোয়ালিটি এটা কিভাবে ঠিক করব? রাইট ফর হিউম্যান ফার্স্ট, সার্চ ইঞ্জিন সেকেন্ড। আচ্ছা
এমনভাবে লেখাগুলো লিখতে হবে, মানে ভিতরের যে আমরা যে এআই গুলা থেকে ধারণা নিব, দেখা যাবে অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকবে, কারণ এটা এআই, সে ইউনিক করার জন্য কঠিন কঠিন ওয়ার্ড মিনিং ইউজ করবে। তো আমরা হচ্ছে গিয়ে কি সেগুলোর অল্টারনেটিভ মানে সহজ সহজ সিনোনিম ইউজ করে নিব। আপনি মোবাইলে কি করতেছেন? রাখেন রাখেন, পকেটে রাখেন, ঠিক আছে, ওকে ফাইন। আপনার সাথে কি মোবাইল আছে? লিখতেছেন যে ওটা আছে, বের করেন না, ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো প্রথমে কি বলা হয়েছে, ওই যে যেটা বললাম যে আমরা যখন লিখতে থাকবো তখন হচ্ছে গিয়ে যেখান থেকে ধারণা নিব সেখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকবে। এখন আমি যদি সার্চ ইঞ্জিনের মাথায় কথা চিন্তা করে করি, আমি কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে পারি, কিন্তু সাধারণ মানুষ এটা পড়ে বুঝবে না। মেইন পারপোজটা কি এটা, যে মানুষ যদি পড়ে জিনিসটা তাহলেই তো জিনিসটা ট্রাফিক বাড়বে সার্চ ইঞ্জিন সামনে। এটা তো এমন না যে কঠিন ওয়ার্ড ইউজ করলেই আমাকে সার্চ ইঞ্জিন, তাহলে তো আমি হচ্ছে কি ডিকশনারিতে সবচেয়ে কঠিন কঠিন ওয়ার্ডগুলো দিয়ে লিখে দিতে পারতাম। এটা রাইট ওকে। এখানে হচ্ছে গিয়ে কি বলা হয়েছে, রাইট ফর হিউম্যান ফার্স্ট, সার্চ ইঞ্জিন সেকেন্ড। মানুষ যেন পড়ে জিনিসটা বুঝতে পারে এরকম এরকম ওয়ার্ড মিনিং ইউজ করা। তাহলে এরকম ওয়ার্ড মিনিং পাবো কই? যখন আমরা একটা এআই থেকে লাইন নিব, গুগলে এসে এটার 10-12টা, যেমন আমার মাথায় পুরো সাইফোর্স ভোকাবুলারি আছে, ডিকশনারি 95% আছে। সবার মাথায় কি এটা থাকবে? থাকবে না, দরকারও নেই। আপনারা গুগলে আসবেন, গুগলে এসেই যে ওয়ার্ডটা আপনি বাংলা মিনিং ইংলিশ মিনিং পারতেছেন না, গুগলে এসে সার্চ দিবেন যে 5টা সিনোনিম দাও, 5টা অ্যান্টোনিম দাও। ওইখান থেকে যে সিনোনিমটা ইজি মনে হয় সেই সিনোনিমটা আমরা ইউজ করে ফেলবো, যেন মানুষ পরে বুঝতে পারে, ঠিক আছে। এটাই এখানে বলা হয়েছে যে রাইট ফর হিউম্যান ফার্স্ট, সার্চ ইঞ্জিন সেকেন্ড, বোঝা গেল, ওকে। 2 নম্বর আসি, প্রোভাইড ভ্যালিউস বা অ্যান্সারিং ইউজার কোয়েশ্চেন্স কম্প্রিহেন্সিভ, ইউজার কোয়ারিজ কম্প্রিহেন্সিভলি। আচ্ছা, এটা যারা একদম ইউনিকভাবে কন্টেন্ট লিখতে যায় এই টেকনিকটা সবাই ইউজ করে। যে ধরেন আপনি হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যাম নিয়ে কন্টেন্ট লিখতেছেন, আপনি একটা সাবহেডিং লিখলেন ট্রাফিক জ্যাম ইন বাংলাদেশ, তারপরে একটা সাবহেডিং লিখলেন ট্রাফিক জ্যাম ইন ইউএসএ। এটা কি একদম গতানুগতিক লেখা হয়ে গেল? মানুষ সাবহেডিং পড়েই বুঝে গেছে যে এখানে বাংলাদেশে ট্রাফিক জ্যাম নিয়ে বলা হবে, এখানে হচ্ছে ইউএসএ ট্রাফিক জ্যাম। এইভাবে না করে যদি আপনি একটা উপরে হেডিংয়ে কোয়েশ্চেন ছুড়ে দিতেন যে হচ্ছে গিয়ে ইজ ট্রাফিক জ্যাম ওয়ার্স্ট ইন এশিয়া অর ইউরোপিয়ান কান্ট্রিজ, ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছুড়ে দিলেন শুরুতেই সাবহেডিংয়ে যে ট্রাফিক জ্যামটা কি এশিয়াতে বেশি নাকি ইউএসএতে বেশি, তখন মানুষ একটু পরে ইন্টারেস্ট পাবে না? হ্যাঁ, সে এখানে একটা কোয়েশ্চেন করেছে, এটার ভিতরে এটার অ্যান্সার যাচ্ছে। এটা কি বলে হচ্ছে কি, যে আমরা শুরুতে একটা কথা পড়েছিলাম না, যে জিনিসটা কি হয়, এঙ্গেজিং হয়। হ্যাঁ, এই যে এঙ্গেজিং হয় জিনিসটা, মানুষ যেন এটার সাথে এঙ্গেজ হতে পারে। এঙ্গেজ কখন হবে? যখন আপনি একটা কোয়েশ্চেন ছুড়ে দিবেন, সেটার মানুষ এটার অ্যান্সার নেওয়ার চেষ্টা করবে পরে। আপনি যদি শুরুতেই লিখে দেন যে ট্রাফিক জ্যাম ইন বাংলাদেশ, মানুষ বুঝে যাবে এখানে বাংলাদেশ নিয়ে কথা বলছে আর এখানে ইউএসএ নিয়ে কথা বলছে। তো এখানে এটাই বলা হয়েছে যে এই টেকনিকটা যারা আমরা অনেক বছর ধরে লেখালেখি করি, এটা আমরা ইউজ করি যে এমনভাবে আমরা সাবহেডিং সাজাবো, অ্যান্সারিং কোয়ারিজ, যে মানুষ যে কোয়েশ্চেনগুলো করে সেগুলোর অ্যান্সার করে করে যাব, এইভাবে আমাদের লেখাগুলো সাজাতে হবে। কোয়ারিগুলোকে আমরা সাবহেডিং হিসেবে ইউজ করব, ভিতরে এগুলোর অ্যান্সার দিতে থাকবো, ঠিক আছে। এইভাবে করলে কন্টেন্ট অনেক ইউনিক হয়। ইউজ ক্রেডিবল সোর্স and includes data, statistics and queries where relevant। আচ্ছা, প্রাসঙ্গিক সোর্স থেকে তথ্য নিতে হবে, ঠিক আছে, বিশ্বস্ত সোর্স, যেমন এই যে চ্যাটজিপিটি, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, বা গুগল ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, এরকম সোর্স থেকে তথ্য নেবেন। আরও সোর্স আছে যেগুলো বিশ্বস্ত না, সেগুলো ইউজ করবেন না, ঠিক আছে। যেখানে আপনার ডেটা দেওয়া যায়, তথ্য দেওয়া যায়, যেমন লাস্ট 5 বছরে এই কি ছিল, ঠিক আছে। আপনারা যে 15 নম্বর ক্লাসে চার্ট করেছেন না অফিস কোর্সের, 2019, 20, 21, 22 দ্রব্যমূল্যের দাম দিয়ে, ওইটাকেই বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস। যে কন্টেন্টগুলোর মধ্যে আপনি হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের ডাটা দিয়ে কোনো অ্যানালাইসিস দেখাতে পারবেন, ওইগুলো ইউজ করবেন, ঠিক আছে, এগুলো ইউজ করা ভালো, ওকে ফাইন। আচ্ছা, এরপরে কি বলেছে, অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং, এইম ফর ন্যাচারাল প্লেসমেন্ট উইথ 1 to 2% কিওয়ার্ড ডেন্সিটি। আচ্ছা, এই যে কিওয়ার্ড স্টাফিং, অনেক কঠিন একটা ওয়ার্ড ইউজ করছে। স্টাফিং করা মানে কি? স্টাফিং করা মানে কি? আপনি কি করেন? আপনার তো হচ্ছে কুকিং এর সিও, আপনি স্টাফিং বুঝেন না? আপনি না কুকিং নিয়ে এত কিছু করেন?
চিকেন রোল বানিয়েছেন কখনো? চিকেন রোলে চিকেন কি করে? আপনি হচ্ছে কি মন দিলে আছেন আমি ইউএসএ যে ব্লগ করব, নিউ ইয়র্কে যে ব্লগ করব, আপনার মন থাকে ওইখানে, ঠিক আছে? এই জন্য আপনার এই অবস্থা। আচ্ছা, ইংলিশ ওয়ার্ডের মিনিং না ধরতে পারলে কোনো লাভ নেই, ঠিক আছে? কিওয়ার্ড স্টাফিং, আপনার যে হচ্ছে গিয়ে 500 ওয়ার্ড লিখতেছেন, আমরা ওই যে ডেনসিটি কনসেপ্টটা পড়েছি না, যে আমাদের হচ্ছে কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টের ভিতর ঢুকাতে হবে, ঠিক আছে? তো এটা যে স্টাফিংটা করব সেটা কি 1 to 2% কিওয়ার্ড ডেনসিটি, 1 to 2% কিওয়ার্ড ডেনসিটি। এটার হিসাবটা আমরা অলরেডি করে ফেলেছি, 1 to 2%, ঠিক আছে? যেমন 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের 1% কত? 5, ঠিক আছে? 500 ওয়ার্ডের 5, ওইভাবেই আমরা হিসাবটা করেছি। হাইয়েস্ট কত? 2% অফ দ্য ডেনসিটি, ঠিক আছে? হাইয়েস্ট মানে সর্বোচ্চ, যেটা বলেছে যে খুব যদি বেশি ইউজ করতে হয় মানে 1% পর্যন্ত রাখা ভালো, বেশি ইউজ করা ভালো না, 1 থেকে 2%, এটাই, ঠিক আছে? ওইটা আমরা অলরেডি হিসাব করে ফেলেছি। ওকে ফাইন, যাই। তো এটা এখানে বলতেছে যে আমরা যে কিওয়ার্ডটা স্টাফ করব, আমাদের কন্টেন্টের ভিতর লিখব, সেগুলো হচ্ছে 1 to 2% অফ দ্য ডেনসিটি। আচ্ছা ফাইন, বুঝা গেল। মেইনটেইন এ কনভারসেশনাল টোন। আচ্ছা, কনভারসেশনাল টোন, ভিতরের লেখাগুলো এমন হতে হবে যে আপনি কোয়েশ্চেন করতেছেন, মানুষ অ্যান্সার করতেছে, আপনি এটাকে বলে কনভারসেশনাল টোন, মানে একজন একজনের সাথে ডায়ালগ হচ্ছে। এইভাবে যদি লেখেন তাহলে ভালো। ছোটবেলার মতো এই প্যারাগ্রাফ বা রচনা লিখলে এরকম হবে না যে জাস্ট আমি বর্ণনা লিখে দেবো, তাহলে এটা কেউ পড়বে না। কারণ এটা আমি আগেই বলে নিয়েছি, এটা প্যারাগ্রাফ রচনা না যে পরীক্ষার জন্য লিখতেছেন মুখস্থ বিদ্যা লিখে দিবেন। এটা হচ্ছে গিয়ে মানুষ পড়বে, আপনার লেখা কন্টেন্ট লেখাগুলো পড়বে স্টোরির মতো। তো মানুষ যদি এটার সাথে এঙ্গেজ না হয় তাহলে এটা পড়ে কখনো মজা পাবে না, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কনভারসেশনাল টোন ইউজ করবো। এরপরে হচ্ছে গিয়ে মেটা ট্যাগস। এই জিনিসটা আবার কি জিনিস? মেটা ট্যাগ। আচ্ছা, টাইটেল ট্যাগ 50 to 60 ক্যারেক্টার ইনক্লুডিং দ্য প্রাইমারি কিওয়ার্ড। এটা আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে যে টাইটেলটা দিব সেটা 50 থেকে 60 ক্যারেক্টারের হবে, এটা আমরা বুঝতে পারি। মেটা ডেসক্রিপশন 150-160 ক্যারেক্টার সামারাইজিং দ্য কন্টেন্ট ইনক্লুডিং কিওয়ার্ডস। এই মেটা ডেসক্রিপশন কাকে বলা হয়ে থাকে? আজানটা শেষে ওকে। সো আমরা এখানে যেখানে ছিলাম যে আমরা টাইটেলের ক্যারেক্টারটা জানি 50 to 60 ক্যারেক্টার হয়। মেটা ডেসক্রিপশন আবার কী জিনিস? আচ্ছা, মেটা ডেসক্রিপশন কী জিনিস? ধরেন আমি হচ্ছে গিয়ে ট্রাভেল প্লেস, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখব, ঠিক আছে? তাহলে ট্রাভেল প্লেস। আচ্ছা, এই যে এটা কি একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, আমরা একটু বড় করে দিই। আচ্ছা, ওয়েবসাইটটার নাম কি? ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে মেক মাই ট্রিপ, মানে খুবই পরিচিত একটা ওয়েবসাইট, ইন্ডিয়ান, ঠিক আছে? তো এটার এই যে সে কন্টেন্টটা লিখেছে, কন্টেন্টের টাইটেল কি? 17 প্লেসেস টু ভিজিট ইভেন্ট ঢাকা ইন 2023। এটা কি তার কন্টেন্টের টাইটেল। কত ক্যারেক্টারে আছে এটা? সব কিছু হবে, এই যে এই স্পেসটা গেছে না মাঝখানে, এটাও কাউন্ট করে ওরা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, বুঝা গেল? 30টার মধ্যে হয়ে গিয়েছে, 50 60টা অত দূর যায়নি। মেটা ডেসক্রিপশন কাকে বলে? একটা সামারি, যে মানুষ এটা ক্লিক করার আগে, এটার ভিতরে ঢুকে কন্টেন্ট পড়ার আগে এই কন্টেন্টের ভিতর ঢুকলে কি পড়তে পারবে তার একটা সামারি হচ্ছে গিয়ে এই দুইটা লাইন। এটাই হচ্ছে গিয়ে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে প্রথম যে কন্টেন্টের টাইটেল লিখব, এরপরেই যে ইমিডিয়েট প্যারাটা, ওই যে বলছে না ইন্ট্রোডাকশন লেখা এবং ওইটার মধ্যে কিওয়ার্ড ইউজ করা, ওইটাই হচ্ছে গিয়ে যে মেটা ডেসক্রিপশনটা, ঠিক আছে? এবং এটার স্ট্যান্ডার্ডও আছে, এটা যে আপনি হচ্ছে 4-5 লাইন লিখবেন এরকম না। সামারি মানুষ এত বড় পড়বে না, সামারি মানুষ এরকম 2-3 লাইন পড়বে, এটা পড়েই ইমপ্রেসড হবে, তারপর এটার ভিতর ক্লিক করে সে ডিটেল কন্টেন্ট পড়বে। বুঝতে পেরেছেন? ওকে। 150 থেকে 160 ক্যারেক্টার, হাইস্ট এটা 2 থেকে 2.5 লাইন হয়, এর বেশি না, ঠিক আছে? 3 লাইনের উপরে যাবেই না এটা। ওকে ফাইন। এবং এটার মধ্যেই কি? এটার মধ্যেই ইনক্লুডেড কিওয়ার্ডস, ওই যে আপনি যেটা হচ্ছে কেজিআর নির্বাচন করেছেন এটার মধ্যে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? ফাইন, বোঝা গেল। মেক মেটা ট্যাগস হচ্ছে প্রেজারেটিভ টু ইমপ্রুভ ক্লিক থ্রো রেট। আচ্ছা, এটাও আমরা পড়েছি সিটিআর, ক্লিক থ্রো রেট। যে ক্লিক থ্রো রেট কাকে বলে আবার যদি আমি মনে করিয়ে দিই, যে হচ্ছে গিয়ে 3টা জিনিস আমাদের ছিল। একটা ছিল ইমপ্রেশন, তারপরে আরেকটা কি ছিল? এই যে ক্লিকস, এটা ক্লিকস। আচ্ছা আচ্ছা, একটা ছিল ইমপ্রেশন, যে কতজনের সামনে আসলো আমার এই ওয়েবসাইট বা কন্টেন্টটা। তারপরে হচ্ছে গিয়ে ক্লিকস বা হচ্ছে গিয়ে কতজন আমার এটার মধ্যে ক্লিক করলো। তারপরে হচ্ছে গিয়ে কনভার্সন, ফাইনালি হচ্ছে এটা ক্লিক করে কতজন আমার
কাস্টমার হলো বা কিনলো, পড়লো, ঠিক আছে। তো এই যে ক্লিকটাকে যে ওই যে ইমপ্রেশন দিয়ে ভাগ দেই, যে পার্সেন্টেজটা বের হয় সেটাই হচ্ছে সিটিআর, যে এত পার্সেন্ট মানুষ আমার এটার ভিতর ঢুকে পড়েছে, ঠিক আছে, আমার এই কন্টেন্টটার ভিতর ঢুকে আমার রিড করেছে, ঠিক আছে। এটাই হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। তো এই যে আমরা যদি এই যে কিওয়ার্ডগুলো ইউজ করি তাহলে আমাদের ইমপ্রুভ হবে কি, যে সিটিআর রেটটা ইমপ্রুভ হবে, ওইটার সাথে এটা কানেক্ট করে বলেছে কথাটা, ঠিক আছে। যদিও এটা ফেসবুক অ্যাডের সাথে ছিল, বাট এখানেও এটা দরকার। ওকে, ইউআরএল স্ট্রাকচার। আচ্ছা, ইউআরএল স্ট্রাকচার এটা আপনাদের এখন লাগবে না, এটা পরে, এটার এখন কাজ নেই। এই যে এটা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং, কে বলতে পারবেন? আমি হচ্ছে গিয়ে নেক্সট কুইজে 5 মার্কস অলরেডি বোনাস দিয়ে দিব। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কি, এবং এটা যদি করা না থাকে তাহলে আপনার কন্টেন্টটা কি হয়ে যাবে, কে বলতে পারবেন? ঠিক আছে, ওকে, ফাইন। সো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কিং করি। আমরা গতদিন এটা নিয়ে পড়েছিলাম যে আমার একটা কন্টেন্টের ভিতর যে 500 ওয়ার্ড রয়েছে, এই 500 ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে যেগুলোকে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথেই লিঙ্ক করে দিব, সেগুলো ইন্টারনাল লিঙ্ক। কিছু ওয়ার্ড থাকবে যেগুলোকে আমি রিলেটেড ক্লায়েন্টের বাইরের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করব, সেগুলোকে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। এটা রেশিওটাও গতদিন বলে দেওয়া হয়েছিল যে 1000 ওয়ার্ডের জন্য 7:3, ইন্টারনাল আমি 7 বার করব, নিজের ওয়েবসাইটটা বেশি প্রমোট করব, এবং এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে বাইরে 3 বার করব। আচ্ছা, ফাইন। এবং এটা কিভাবে করে সেটাও হচ্ছে কি আমরা গুগল ডক্সে অলরেডি দেখেছি, আবার আমরা দেখব, আমরা যখন কন্টেন্ট প্র্যাকটিক্যালি লিখবো একটু পরে, তখন আমরা দেখব, ঠিক আছে। তাহলে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ক্লিয়ার, এটা নিয়ে বেশি আলোচনা করলাম কারণ গতদিন এনাফ আলোচনা হয়েছে, এটা নিয়ে 20-25 মিনিট আলোচনা হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে মোবাইল অপটিমাইজেশন। আচ্ছা, মোবাইল অপটিমাইজেশন এই জিনিসটার মানে কি, এনশিওর কন্টেন্ট ইজ মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে। আমরা যেমন ওই যে কেন এটার এই পয়েন্টটা কেন আনা হয়েছে, কারণ বর্তমান যুগে 90% মানুষ একটা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে 15-20 মিনিট ধরে কোনো একটা গল্প, স্টোরি, কন্টেন্ট পড়বে নাই, এরকম মানুষ। একটা গল্প, স্টোরি আপনার পড়তে মন চাইছে, আপনি কি কম্পিউটার ল্যাপটপের সামনে ছেড়ে বলবেন আমি মোবাইলে বসে বসে পড়ব, সব কিছু মোবাইলে। তো আপনার কন্টেন্টটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটাও আমাদের চেক করে দিতে হবে, এগুলো সব ক্লায়েন্টকে দেওয়ার আগে দিতে হবে, ঠিক আছে। কারণ আপনি যদি না দেন ক্লায়েন্ট চেক করবে, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট কিন্তু সব জানে যে এগুলো করলে এগুলো হয়, কিন্তু লিখতে পারে না, এটাই হচ্ছে তার মেইন প্রবলেম। এই জন্য ফ্রিল্যান্সারকে হায়ার করে, এবং এগুলো যদি করে দিতে পারেন আপনার সম্পর্কে একটা ভেরি হাই ইমপ্রেশন হবে। আমি একবার যার কন্টেন্ট লিখছি তখন থেকে 2022 থেকে যে 2025 একটা সিঙ্গেল ওয়েবসাইটে 100 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হলেও এখন আমাকে দিয়ে লেখায়। একবার যদি কোনো ক্লায়েন্টের আপনার ভালো লেগে যায় কন্টেন্ট, বারবার কাজ পেতে থাকবেন, ঠিক আছে, এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে। আমার প্রথম কন্টেন্ট রাইটিং এর কাজ কত টাকা পেয়েছিলাম জানেন? $5, 500 টাকা মাত্র, 200 ওয়ার্ডের একটা স্টোরি, $5। কিন্তু সেটাই ওই যে একবার ওই $5 ওই 200 ওয়ার্ডের জন্য আমি হচ্ছে গিয়ে যে ইন্টারনাল লিঙ্ক, একদিন সময় ছিল ইন্টারনাল লিঙ্ক করা, এক্সটার্নাল লিঙ্ক করা, টাইটেল মেনটেন করা, কেজিআর করা, সাব হেডিং করা, যত এফোর্ট দেওয়ার দরকার সব 500 টাকার জন্য, সামান্য 500। একবার যখন ক্লায়েন্টের মন ভালো লেগেছে জিনিসটা, যে সে 200 ওয়ার্ডের জন্য এত এফোর্ট দিয়ে করেছে, সে এখন 1000 ওয়ার্ড হোক আর 2000 ওয়ার্ড হোক, একবারে 10টা কন্টেন্টের অর্ডার এইভাবে দিয়ে দেয়, ঠিক আছে। যে আমার হচ্ছে গিয়ে তোমাকে 2 সপ্তাহ সময় দিলে আমাকে 10টা কন্টেন্ট লিখে দাও আমার ওয়েবসাইটে, ঠিক আছে। তো একবার হচ্ছে গিয়ে, এবং প্রথম যে কাজটা আমি হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠান থেকেই পেয়েছিলাম, তখন আমি তো মাত্র শিখতেছি, আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি, যখন আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি 1.5 মাস সময় হয়েছে আমার, মাত্র কন্টেন্ট রাইটিং ক্লাসটা শেষ হয়েছে, ঠিক আছে। শেষ হওয়ার পরই আমাদেরকে হচ্ছে গিয়ে একটা কম্পিটিশন দেওয়া হয়েছিল। কম্পিটিশন হচ্ছে গিয়ে প্রত্যেকে 5টা করে কন্টেন্ট লিখে নিয়ে আসবে, ঠিক আছে। যারটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো হয়, এই প্রতিষ্ঠানে একটা কাজ আসছিল, একটা ক্লায়েন্ট আসছিল, ঠিক আছে, বাইরের দেশের একটা ক্লায়েন্ট আসছিল, ঠিক আছে। তো তার হচ্ছে গিয়ে একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, ওয়েবসাইট খালি, কন্টেন্ট লেখা নেই, তার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান, টাকাওয়ালা লোক, তার প্রতিষ্ঠান আছে, ওয়েবসাইট আছে, কিন্তু কন্টেন্ট। তো ফ্রিল্যান্সিং এর যেসব কোর্স করানো হয় সেরকম 5টা কোর্স নিয়ে যার 5টা কন্টেন্ট সবচেয়ে ভালো হবে তার কন্টেন্টটা ওই ক্লায়েন্টকে দেওয়া হবে। ক্লায়েন্টের যদি সবকিছু স্যাটিসফাই হয় ক্লায়েন্ট পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তো ওই আমি যে 5টা দিয়েছিলাম ওই 5টা থেকে একটা আমার জাস্ট সিলেক্ট হয়েছিল, ওই যে 500 টাকার যে গল্প বললাম, ঠিক আছে, একটা সিলেক্ট হয়েছে। কিন্তু ওই যে ওইখান থেকে যে আমি একটা শিক্ষা পেলাম যে হ্যাঁ এইভাবে, এই যে আমার একটা পুরো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হয়ে গেল যে এইভাবে করতে হয়। এরপরের থেকে আমি হচ্ছে গিয়ে যে কয়টাই ক্লায়েন্ট পেয়েছি মার্কেট প্লেসে কন্টেন্ট রাইটিংয়ে, রেগুলারলি আমাকে কাজ দিতে থাকে, যে কোনো হচ্ছে গিয়ে কন্টেন্ট লেখার হলে আমাকে কাজ দেয়।
তো আপনারা যদি এই যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে সুন্দরভাবে লিখতে পারেন, আমি এটাতে এত বেশি সাকসেস হওয়ার কারণে আমার ভালো লাগে, ইংলিশ আমার ভালো লাগে, আমার হচ্ছে ওয়ার্ড মিনিং এগুলো খুব ভালোভাবে জানা আছে, ইংলিশ লিখতে ভালো লাগে। তো কন্টেন্ট রাইটিং লিখতে হলে আপনার ইংলিশকে আসলে ভালোবাসতে হবে, কারণ এটা হচ্ছে কি এমন না যে আপনাকে ফ্রেঞ্চ ভাষায় স্প্যানিশ ভাষায় লিখতে দিবে, কারণ প্রথমেই বলা আছে রিডিবিলিটি। আপনার এই কন্টেন্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ পড়বে, শুধু ফ্রান্সের মানুষ পড়বে না বা শুধু স্পেনের মানুষ পড়বে না। তো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে কমন ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করা হয়? ইংলিশ ইউজ করা হয়, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে গিয়ে আপনাকে এটা নিয়ে টেনশন নেই যে আমাকে ফ্রান্স ভাষায় লিখতে হবে, স্পেন ভাষায় লিখতে হবে। যেহেতু ওয়েবসাইটে যাবে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে, যেন সারা বিশ্বের মানুষ পড়তে পারে, সারা বিশ্বের মানুষের কাছে টার্গেট হতে হবে। সো ইংলিশ যারা হচ্ছে গিয়ে ভালোবাসবেন, ওয়ার্ড মিনিং যারা বেশি বেশি মুখস্থ করবেন, তারাই কন্টেন্ট রাইটিংয়ে বেশি সাকসেস হবেন, ঠিক আছে। ওকে ফাইন, বোঝা গেল। তো মোবাইল অপটিমাইজেশন, আমাদের কন্টেন্ট লেখা হয়ে গেলে আমরা একটা ওয়েবসাইট দিয়ে চেক দিব যে আমাদের যে কন্টেন্টটা কতটা মোবাইল ফ্রেন্ডলি হলো, মোবাইলে যে পার্সেন্টেজ উঠবে এটা যেন 80%-এর উপরে হয়। এমন না যে 100-এ 100 পেতে হবে, 100-এ 100 পাওয়া সম্ভব না, কারণ হচ্ছে গিয়ে কি একটা মোবাইলের অনেক ভার্সন আছে, ঠিক আছে। কিছু মোবাইল আছে সেগুলোর প্রসেসর অনেক ভালো, আপনি কোনো একটা সাইডে ঢুকবেন সাথে সাথে চলে যেতে পারবেন। আবার কিছু প্রসেসর আছে অনেক বাজে প্রসেসর, ঠিক আছে। সিম্ফনি আগেকার যেগুলো, বা স্যামসাং এর কিছু বের হয়েছিল, হুয়াওয়ের কিছু আছে, অনেক লোডিং হয়, অনেক হয়। আবার যেগুলো একটু ভালো প্রসেসর, তো এটা মোবাইলের ভার্সনের উপর ডিপেন্ড করে। এই জন্য আপনার এই মোবাইল ফ্রেন্ডলির এটার যদি 80% স্কোর উঠে যায়, দ্যাটস ফাইন, আপনার কন্টেন্ট হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলি। ওকে ফাইন, বোঝা গেল। এরপরে হচ্ছে কি ভিজুয়াল এলিমেন্টস, এই যে ভিজুয়াল এলিমেন্টস, এই জিনিসগুলো কি, এগুলো থাকতে হবে। আচ্ছা, ইনকর্পোরেট ইমেজেস, ভিডিওস, ওই যে সোজা ভাষায় যে আপনার যে 2-3টা হেডিং দিবেন, প্যারার সাথে একটা করে ছবি লাগাতে হবে, ঠিক আছে। 2টা হেডিং দিচ্ছেন, 2টা হেডিং এর সাথে যে বিষয় সেই বিষয় ক্যানভা থেকে ছবি ডিজাইন করে এসইও করে তারপর দিতে হবে। শুধু ছবি বসিয়ে দিলেও হবে না, ছবির সাথে অনেক কাজ আছে, ঠিক আছে। কি কি কাজ আছে? 2 নাম্বারটা, অ্যাড অল্টার টেক্সট টু ইমেজেস উইথ রিলেভেন্ট কিওয়ার্ড ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড এসইও। আরেকবার সুযোগ দিলাম আপনাদের নেক্সট কুইজে আবারও 5 মার্কস অ্যাড করার জন্য, ঠিক আছে। অল্টার টেক্সট মানে কি, আমরা গুগল ডক্সে কি করেছিলাম, সিভি লিখেছিলাম, সবাই আপনারা প্র্যাকটিক্যালি বসে বসে কম্পিউটারে সিভি লিখেছিলেন। সিভি শেষ হওয়ার পর ডান দিকে ছবি বসিয়েছিলেন, সবার যার যার ছবি। ওইখানে একটা কনসেপ্ট ছিল যে এটা হচ্ছে গিয়ে কি অনলাইন ভার্সন গুগল ডক্স। তো অনলাইন ভার্সনে যে কোনো ভিজুয়াল জিনিস, ছবি, ভিডিও, এগুলো লস্ট হয়ে যায়, থাকে না। আপনি আজকের বানিয়েছেন, 2 সপ্তাহ পর আপনি রাতে ঘুমিয়ে আছেন, যারা আপনার কন্টেন্ট পড়তেছে তারা এখানে যে ছবি থাকা দরকার, ছবি নেই। তো যেখানে মানুষ এক্সপেক্ট করতেছে যে 2টা লাইন পর এই রিলেটেড একটা ছবি আসবে, নয়তো খালি লেখা খুবই বোরিং লেগে যাবে। আপনি 2 লাইনই করেন না, বোরিং লাগবে, ছবি লাগবে, ঠিক আছে। তো এই যে অনলাইনে যে ছবি লস্ট হয়ে যায়, লস্ট হয়ে গেলেও যেন একটা নোট থাকে যে এখানে একটা ছবি ছিল, ঠিক আছে। ওকে, এখানে এই বিষয়ে একটা ছবি ছিল, একটা নোট দিয়ে রাখা, এটাই বলে ইমেজ অল্টার টেক্সট। পারেন না, সব ভুলে গেছেন, শেষ। আচ্ছা আচ্ছা, অপটিমাইজ ইমেজেস ফাইল সাইজেস ফর ফাস্টার লোডিং। ইমেজেস ফাইল সাইজেস, আচ্ছা এই যে এখানে হচ্ছে গিয়ে আগেই আমরা বলছি যে ওয়েবসাইট কোনো ভিডিও শেয়ারিং সাইট না, ওইটার জন্য আপনার ইউটিউব আছে, ঠিক আছে। ওয়েবসাইট হলো লেখালেখির সাইট। এখানে যদি আপনি বেশি ছবি বেশি ভিডিও ইউজ করে মনে করেন যে বেশি ছবি ভিডিও থাকলে আমার ওয়েবসাইট দাঁড়িয়ে যাবে, এটা আপনার ওয়েবসাইটের কি লোডিং স্পিড আরও হচ্ছে গিয়ে বাড়িয়ে দিবে। ওই যে আপনি এটার ভিতর ঢুকেছেন, এটা ঘুরতেছে, কারণ কি এটার মধ্যে অনেক ভারী ভিডিও দেওয়া হয়েছে, অনেক মানে বেশি সাইজের, ওই যে এমবি অনেক বেশি মেগাবাইটের ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। বা অনেক হাই রেজুলেশনের ছবি দেওয়া হয়েছে। হাই রেজুলেশনের ছবি ভিডিওর দরকার নেই, ক্যানভা থেকে নর্মাল একটা ছবি দিয়ে দিলাম, ভিডিওর তো দরকারই নেই, ভিডিও কন্টেন্ট আলাদা, ওইটা ইউটিউবের জন্য, ঠিক আছে। ভিডিও কন্টেন্ট দরকার নেই, এই জন্য এটা খেয়াল রাখতে হয়, ঠিক আছে, বেশি ছবি ইউজ না করা। আমার 3 হেডিংয়ের সাথে যে 3 হেডিংয়ের ছবি দিতে হবে এরকম না। প্রথম যে আমার হেডিংটা যাবে, প্রথম হেডিংয়ে একটা ছবি থাকা ভালো, নাহলে মানুষজন তো ছবি আস্তে আস্তে নিজে। আবার দ্বিতীয় আর তৃতীয় এই 2টা হেডিংয়ের মাঝখানে একটা ছবি দিয়ে দিলাম, এরকম 1টা থেকে 2টা ছবি এনাফ, ঠিক আছে। বেশি দিলে আবার ওয়েবসাইট ভারী হয়ে যায়। রিডিবিলিটি, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যাপ অ্যান্ড শর্ট সেন্টেন্সেস। আচ্ছা, এটা ওই যে আমরা যেটা বললাম যে হচ্ছে গিয়ে মানুষ, এই যে আমরা যে প্রথমে পয়েন্টটা পড়েছিলাম, এই যে রাইট ফর হিউম্যান ফার্স্ট, সার্চ ইঞ্জিন সেকেন্ড। এটার আমরা যে 500 ওয়ার্ড লিখবো, শব্দগুলো ইজি হতে হবে বা মিড লেভেলের হতে হবে, যেন মানুষজন পড়ে ইজিলি এটার ওয়ার্ড মিনিংটা করতে পারে। কারণ এটা কি সারা বিশ্বের মানুষজন এটা পড়বে।
এটা ফ্রান্স ভাষার মানুষও পড়বে, ইটালিয়ান ভাষার মানুষও পড়বে, কিন্তু সব দেশেই কি ইংলিশ কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সবাইকে শিখতে বলা হয়েছে জাতিসংঘ বা ইউএনও থেকে, সবাইকে এটা শিখতে হয়। একটা আফ্রিকার মানুষকে ইংলিশ শিখতে হয়, ঠিক আছে, নাহলে কমন কনভারসেশনটা কমন মানুষের সাথে করতে পারে না। তো যাদের মেইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ঠিক আছে, ফ্রেঞ্চ হোক, ইটালিয়ান হোক, তারাও যেন পড়তে, তারা কি ইজি ইজি ওয়ার্ড মিনিংগুলো জানে না? তো অবশ্যই জানে, ঠিক আছে, ইজিগুলো তো জানে, এই জন্য হচ্ছে কি ইজি ইজি ওয়ার্ড মিনিংগুলো ইউজ করতে হবে 500 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। ইনক্লুড, আচ্ছা, ইনক্লুড ট্রানজিশন, ইনক্লুড কি লিখেছে, ট্রানজিশন ওয়ার্ড অ্যাপ অ্যান্ড অ্যাভয়েড জার্গন আনলেস রাইটিং ফর এ টেকনিক্যাল। আচ্ছা, এই যে অ্যাভয়েড জার্গন, জার্গন মানে বুঝছেন, জার্গন মানে হচ্ছে গিয়ে কিছু কঠিন টার্ম ইউজ করা, ঠিক আছে, সায়েন্টিফিক টার্ম, ঠিক আছে, ওই যে সায়েন্সের অনেক ভাষা আছে, অনেক রাসায়নিক সংকেত আছে, ঠিক আছে। যেমন আপনি হঠাৎ করে পানি সম্পর্কে কিছু একটা লিখতেছেন, আপনি এখানে পানি না লিখে H2O লিখে বসে রয়েছেন, ঠিক আছে, দরকার নেই তো জার্গন, এই যে সায়েন্টিফিক ইকুয়েশন ইউজ করেন, আপনি সিম্পল ল্যাঙ্গুয়েজে ইউজ করেন, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে রাইট অ্যাট অ্যান 8th grade reading level for more audience, ঠিক আছে। 8th গ্রেডের মানুষ আপনার হচ্ছে কি যখন লিখবেন, আপনার চিন্তা করবেন না এরকম না যে আমার যারা অডিয়েন্স হবে 1st গ্রেড, 2nd গ্রেড, 3rd গ্রেডের মানুষ, যেমন ক্লাসের মধ্যে 1st, 2nd, 3rd হয় না, এদের কথা চিন্তা করে না, 8th গ্রেডের মানুষজন, যে একদম হচ্ছে সাধারণ মানুষজন যেন পড়ে বুঝতে পারে, এরকম হচ্ছে ইজি ল্যাঙ্গুয়েজ। ফ্রন্ট ডেস্ক, আপনি হচ্ছে গিয়ে ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে আসেন, দাঁড়ান আমি আসতেছি। ওকে, সো আমরা যেটা নিয়ে বলছিলাম, এটা 8th গ্রেডের মানুষ বুঝতে পারলাম। আচ্ছা, টেকনিক্যাল কনসিডারেশন, আচ্ছা কি টেকনিক্যাল কনসিডারেশন বিবেচনায় রাখতে হবে? পেজ স্পিড, আচ্ছা, এনশিওর ফাস্ট লোডিং টাইম আন্ডার 3 সেকেন্ড। এটা মানে হচ্ছে আপনার যে কন্টেন্ট, ওই যে আমরা প্রথম দিন পড়েছিলাম যে এসইও অপটিমাইজ কন্টেন্ট মানে কি, আপনার খাতায় লিখে রাখতে হবে না, আপনার এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। কন্টেন্ট রাইটিং শেষ হয়ে গেলেই আমরা ওয়েবসাইট বানানো শিখবো, ব্লগার। এই যে আপনারা যা কন্টেন্ট লিখতেছেন, আপনাদের সবার যদি আমার সাথে সাথে যান, সবার একটা ওয়েবসাইট হয়ে যাবে নেক্সট 2 সপ্তাহের মধ্যে। তো এই যে আজকে আমরা নেক্সট 2 দিন যে কন্টেন্টগুলো লিখবো, সেগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। এটা এমন না যে জাস্ট আমি ডক্সে লিখে ছেড়ে দিব, কারণ তাহলে তো আর এসইও অপটিমাইজ হলো না, ঠিক আছে। তো ওই যে ওয়েবসাইটে যে পাবলিশ করব, আপনার কন্টেন্টে ঢুকলে 3 সেকেন্ডের মধ্যে যেন কন্টেন্টটা চলে আসে, এটাকে বলে ফাস্ট লোডিং স্পিড। এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তার মানে আপনার কন্টেন্ট ভারী হয়ে গেছে, ঠিক আছে। ছবি কমাতে হবে, বা একটু লেখা হয়তো বেশি হয়ে গেছে, কিছু ওয়ার্ডস কমাতে হবে, ঠিক আছে। এই কথাকে বলে টেকনিক্যাল কনসিডারেশন, ওকে ফাইন। স্কিমা মার্কআপ, এটা আপনাদের লাগবে না, আচ্ছা, কন্টেন্টের এগুলো আপনাদের আর লাগবে না। এঙ্গেজমেন্ট বুঝতে পেরেছি, আপনাদের সাথে ইউজার রেগুলারলি আপডেটস, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে মেইন স্ট্যান্ডার্ডগুলো সবাই আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে। এখন আমরা আজকে ডিসিশন নিলাম যে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে যে আমরা একটা কাজ পেয়েছি যে ট্রাভেলের উপর আমাকে 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে। ক্লায়েন্ট এতটুকুই জানে যে ক্লায়েন্টের ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইট আছে। এখন ক্লায়েন্ট টাইটেল কি হবে, কি কিওয়ার্ড কি হবে, এগুলি সব আপনার দায়িত্ব। 2 দিন সময় পেয়েছেন, ঠিক আছে। তো আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে, যেই মুহূর্তে ক্লায়েন্ট আপনাকে টপিকটা বলে দিয়েছে যে ট্রাভেল আর কান্ট্রি, এটার উপর বেস করে শুরুতে আপনাকে একটা কেজিআর রিপোর্ট বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে। ট্রাভেল যে টপিক দিবে সেই টপিকের উপর। তো আমার হচ্ছে যেহেতু ট্রাভেলের উপর দিয়েছে, আমার একটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস কাজ করা ছিল, সেরকমই কেজিআর রিপোর্ট এখানে বানানো আছে। বানানোর পর আপনার এরকম যে 10-12টা লাগবে এরকম না, 5টা হলেই না, ঠিক আছে, 5টা হলেই না, কারণ আপনি তো আর এই রিপোর্টটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার কন্টেন্টের টাইটেল নির্বাচন করবেন। এরপর কি করবেন, সর্ট অ্যান্ড ফিল্টার করবেন। এখানে তো অনেক টাইপের মান আসছে, আমাদের সবচেয়ে ভালো কি কেজিআর এর মান 0.25 এর যত নিচে হয় সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তাহলে আমাদের যে কেজিআর এর মানগুলো আসছে, এগুলো আমরা সব সিলেক্ট করব। সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আমরা কি করব বলেন তো, স্মলেস্ট টু লার্জ, ছোট থেকে বড় করে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলেই হচ্ছে কি আমাদের এটা ছোট থেকে বড় সেজে যাবে, ঠিক আছে। 0.21 এটা অনেক কাছাকাছি চলে গেছে, এটা নিতেই পারবো না, ঠিক আছে, কারণ 0.25 আমাদের হাতে অপশন আছে না। ওকে ফাইন, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে আমাদের হচ্ছে কন্টেন্টের টাইটেল হিসেবে নির্বাচন করে ফেলতে হবে, ঠিক আছে। একটা পেয়েছি আমরা হচ্ছে গিয়ে, এটা কি ছিল, ডেস্টিনেশন টেবল, ঠিক আছে, ডিকেশন ট্রাভেল আর ট্রাভেল অ্যাডভান্টেজ। আচ্ছা, তো ট্রাভেল অ্যাডভান্টেজ মানে হচ্ছে ট্রাভেলের কি কি সুবিধা আছে, এটা একটু নর্মাল হয়ে যায়, এই ওয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। ডিকেশন ট্রাভেল, ঠিক আছে।
আমরা আগে একটু এটার মিনিং জানি। এটার মানে অনেকে বুঝতেছেন না আসলে। ডিকেশন, অ্যাডভান্টেজ তো অনেকে বুঝতে পারেন, সুবিধা, ঠিক আছে। ডিকেশন ওয়ার্ডটার মানে কি? DECA, ডিটেক, আচ্ছা, ডিকেনিয়ান ট্রাভেল। আচ্ছা, আমরা এটা লিখে সার্চ দিই। আমরা হচ্ছে কি লিখে সার্চ, খুবই ইউনিক একটা ওয়ার্ড ছিল, এই জন্য হচ্ছে অত ইজি হবে না। ডিকেথলন, হ্যাঁ ডিকেথলন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 5 synonym of ডিকেথলন। আচ্ছা, ঠিক আছে, এসে পড়লো। এই যে এখানে অনেক সিনোনিম আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা আমরা অফ করে রাখি। এটা মানে হচ্ছে গিয়ে গেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাভেল রিলেটেড গেমসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফাইনাল বা হচ্ছে দেখতেছি, তারপরে হচ্ছে গিয়ে ট্রাইশন, টুর্নামেন্ট, বুঝে গিয়েছে, স্পোর্টসের সবগুলো একই, ঠিক আছে। মানে এটা সোজা ভাষায় হচ্ছে গিয়ে হ্যাঁ 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 ট্রাভেল নিয়ে, এই জন্যই জিনিসটা ইউনিক হয়েছে। এখানে যদি ট্রাভেল গেম লেখা থাকতো তো সবাই বুঝে যেত, ঠিক আছে। ডিকেথলন একটা ইউনিক ওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ট্রাভেল রিলেটেড যে সকল গেমস বা স্পোর্টস নিয়ে খেলা হয় সেটার উপর বেস করে আমাদের এই কিওয়ার্ডটা, ভালো একটা ইউনিক জিনিস পেয়েছি। আমি যখন এই যে এআই ইউজ করেছিলাম, এআই এর উপর কেজিআর, আপনার রিপোর্ট আর আমার রিপোর্টেও সেম। কোনটা সবচেয়ে ভালো আসছিল জানেন? এআই মুভি, ঠিক আছে, আপনার রিপোর্টেও আমার রিপোর্টেও, ঠিক আছে। কারণ এআই নিয়ে কি সবাই অ্যাপস নিয়ে বসে রয়েছে যে এআই দিয়ে এটা করা যায়। এআই দিয়ে যে মুভি বানানো হয়েছে, অনেকগুলোই মুভি বানানো হয়েছে, যে এটা নিয়ে আর কি বেশি একটা লেখালেখি হয়নি। সবাই এআই দিয়ে এই কাজ করা যায়, গ্রাফিক ডিজাইন করা, মানে ফ্রিল্যান্সিং এর মধ্যে বেশি ইউজ করেছি এটা দিয়ে যে এখন মুভি বানানো পর্যন্ত চলে গেছে, এই জন্য এটা আসেনি, এই জন্য এটা সবচেয়ে ইউনিক পাওয়া গেছে। এই যে ডিকেথলন একটা পেয়ে গেলাম, এটা যে একটা স্পোর্টসের টার্ম, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের ইউনিক কিওয়ার্ড পেয়ে গেলাম, এটার উপরেই আমরা হচ্ছে 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে, ডিকেথলন ট্রাভেল, ওকে ফাইন। তো যখন আমরা হচ্ছে গিয়ে ডিসিশন নিলাম, ক্লায়েন্ট তো ক্লায়েন্ট বলে বসে রয়েছে, 2 দিন, সে হচ্ছে 1 দিন পর জাস্ট নক দিবে যে কতদূর আপডেট হয়েছে, স্ক্রিনশট দিতে হবে, এতটুকুই ক্লায়েন্টের কাজ। তো আমাদের এখান থেকে কাজ শুরু। কেজিআর করলেন, কেজিআর করতেই তো আপনাদের হচ্ছে আধা বেলার মতো লেগে যাবে, ঠিক আছে। কেজিআর এর পর ডিসিশন নিলেন, এটা করবো, করার পর প্রথমে আমাদের লেখাটা লিখতে হবে গুগল ডক্সে। আমি আগেই বলি এটা 2 দিনের কাজ, আপনাদের এই 1.5 ঘন্টার ক্লাসে সম্ভব হবে না। আজকে হচ্ছে কি কিছুটা করব লেখা, তারপর হচ্ছে নেক্সট দিন আবার বাকিটা করব, করে তারপর হচ্ছে ওয়েবসাইট তৈরি করে তারপর পাবলিশ করা শিখবো। এটা একটা লম্বা প্রসেস, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা প্রথমে গুগল ডক্সে যাব, ওকে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা ড্রাইভে চলে আসি, এইটা চেঞ্জ করে ফেলি। এই আর যেহেতু কাজ নেই, আমরা ফ্রেশ ভাবে একটা নতুন জিমেলের মধ্যে করি। তো আবার থেকে দেখাই, গুগল ডক্সে যাওয়ার জন্য যার যার জিমেল অ্যাকাউন্ট আগে লগ ইন করে নেবেন। ওকে, জিমেলটা লগ ইন হয়ে গেলে আপনারা হচ্ছে গিয়ে ড্রাইভে আসবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর গুগল ডক্স নিয়ে নেবেন। ডক্সের ভিতর আগে আমাদের ড্রাফট হিসেবে কন্টেন্টটা সাজিয়ে সব কিছুই এখানে করে ফেলতে হবে, লিঙ্ক মিঙ্ক যা করা, জাস্ট আমরা ওয়েবসাইটে যে জাস্ট পাবলিশ করবো আর কিছু না, কপি পেস্ট করে, ওকে ফাইন। তো প্রথমে আমাদের এই যে আনটাইটেল ডকুমেন্ট, এখানে আমরা যে কিওয়ার্ডটা নির্বাচন করেছি, যেটার উপর আমরা ইয়ে লিখব, সেই নামটা আমরা টাইটেল হিসেবে দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এন্টার, ঠিক আছে, ওকে ফাইন। ডিকেথলন ট্রাভেল। আচ্ছা, যে কোনো জিনিসের নামের প্রথম অক্ষরটা একটু বড় হাতের হয়, তো জাস্ট আমরা ডিটা একটু বড় হাতের করে দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক গ্রামার, এবং খুব লাকিলি মানে নর্মালি হচ্ছে গিয়ে টাইটেল হিসেবে লং টেইল না হলে পাওয়া যায় না, আমরা একটা শর্ট টেইলের খুবই একটা ইউনিক ওয়ার্ড পেয়ে গেছি, খুব দ্রুত এটা র্যাঙ্কে আসবে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ে লেখা শেষ। এরপরে প্রথমে কি বলছে, আমাকে একটা কন্টেন্টের টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এটাই আমাদের টাইটেল, আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটা এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে হচ্ছে গিয়ে কপি করে ফেলবো, তারপরে এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, শেষ। আচ্ছা, এখন এখানে অনেক কাজ আছে। কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এটা অ্যালাইনমেন্ট ঠিক করা।
এগেইন অনেকে যারা কনফিউজ হচ্ছেন বলে নি আমরা এখন কি করতেছি কন্টেন্ট রাইটিং লিখতেছি কিন্তু প্র্যাকটিক্যাল অনেকে আবার বুঝতেছেন না কি লেখা শুরু করে এতক্ষণ আমরা স্ট্যান্ডার্ড গুলো পড়লাম যে এই করতে হবে এই মাথায় রেখে করতে হবে এখন আমরা কি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে গিয়েছি কিভাবে কন্টেন্টটা লিখবো পুরোটাই আপনাদের লিখে দেখাচ্ছি নর্মালি আমি দেখাই না বাট আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই তারপর হচ্ছে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব এখন এটা যে টাইটেল এটার প্রমাণ কি এখন কি হয়ে রয়েছে এই যে ডক্সে কিছু স্পেশাল ফ্যাসিলিটিস আছে এখন এটা হচ্ছে নরমাল টেক্সট হয়ে রয়েছে ঠিক আছে এখানে আমরা ক্লিক করব এই যে এটাকে আমরা টাইটেলে ক্লিক করলেই আমাদের এটা টাইটেল হিসেবে রয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো ওয়েবসাইটে যখন এই জিনিসটা যাবে গুগল এগুলো চেক করবে যে আমার যে কিওয়ার্ডটা করেছি এটাকে আমি টাইটেল করেছি নাকি না গুগল বুঝবে না গুগল বুঝবে এটা একটা নরমাল টেক্সট আর ফর্মাল যে কোনো রাইটিং এর জন্য আমরা কোন ফন্ট ইউজ করি এটা আমরা নরমাল অফিস কোর্সে শিখেছি টাইমস নিউ রোমান যেটা ওকে ফাইন আচ্ছা এখন একটা প্রবলেম আছে এখানে টাইমস নিউ রোমান করে দিলে আমার টাইটেলের ইয়েটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তারপরও আমরা ফ্রন্ট টাইমস নিউ রোমান করব কারণ তখন একটু দেখতে একটু মোটা মোটা লাগছে না এখন একটু চিকন হয়ে যায় বাট ফর্মাল যে কোনো রাইটিং এর জন্য আমরা ফ্রন্ট ইউজ করব টাইমস নিউ রোমান এবং এটা একটু যেন ভালো লাগে এটাকে একটু বোল্ড করে রাখবো ঠিক আছে যেন বোঝা যায় যে এটা একটা টাইটেল ঠিক আছে ওকে ফাইন তাহলে আমাদের টাইটেল পার্ট শেষ একটা স্ট্যান্ডার্ড আমরা কমপ্লিট করলাম তারপর আমরা এন্টার দিয়ে নিচে নেমে গেলাম ঠিক আছে এন্টার দিয়ে নিচে নামার পর টাইটেলের পরেই কি থাকতে হবে এটার নাম কি মেটা ডেসক্রিপশন 2 লাইনের বা 2.5 লাইনের একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে এখন থেকেই আমাদের লেখার যাত্রা শুরু তো ধারণা নিতে হলে আমরা হচ্ছে কি ইজিটাই ইউজ করব চ্যাট জিপিটিটা থেকেই আমরা হচ্ছে ধারণা নিব ওকে ফাইন ঠিক আছে তো আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিয়েছে 500 ওয়ার্ডের একটা ইউনিক কন্টেন্ট আর আমরা টাইটেল দিয়েছি এটা আচ্ছা 500 words unique content on আমাদের যে এটা ডিক্যাথলন ট্রাভেল আচ্ছা আচ্ছা ওকে ফাইন এখন থেকে মেইন কাজ এটা পড়ে এটা আমাদেরকে আগে বুঝতে হবে তারপর এটার মধ্যে ইজি ওয়ার্ড মিনিং রিপ্লেস করে লিখতে হবে ঠিক আছে ওকে আর হবে না 4টা হেডিং তো ফাইন ঠিক আছে ওকে ফাইন সমস্যা নেই বেশি থাকলে ভালো আমাদের জন্য ধারণা নিতে সুবিধা হবে ওকে ফাইন 500 ওয়ার্ড দিয়েছি যেহেতু 500 ওয়ার্ড তো লিখবে মিনিমাম ঠিক আছে লিখেছি ডিক্যাথলন ট্রাভেল এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড থ্রু অ্যাডভেঞ্চার এই যে দেখেন একটা খুবই ইউনিক একটা আমরা পেয়ে গেলাম সাব হেডিং পেয়ে গেলাম বা সাবটাইটেলের মতো পেয়ে গেলাম যে হচ্ছে গিয়ে ডিক্যাথলন ট্রাভেল এক্সপ্লোর করা মানে এখান থেকেই আপনাদের ওয়ার্ড মিনিং এর যাত্রা শুরু ঠিক আছে আপনাদেরকে এখানে প্রচুর ওয়ার্ড মিনিং এর সহায়তা লাগবে কারণ প্রত্যেকটা জিনিসকে কি আপনাকে বাংলা করে বুঝতে হবে আগে তারপর এটাকে রিপ্লেস করে ইংলিশ করতে হবে ঠিক আছে তাহলে ডিক্যাথলন ট্রাভেল এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড থ্রু অ্যাডভেঞ্চার তাহলে এই কথাটার মানে এক্সপ্লোর করা মানে কি এক্সপ্লোর করা মানে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু বের করে নিয়ে আসা ঠিক আছে নতুন কোনো কিছু আবিষ্কার করা তাহলে ডিক্যাথলন ট্রাভেল কোলন দিয়ে লিখতেছে যে এটা মানে হচ্ছে গিয়ে দুনিয়ার যত অ্যাডভেঞ্চার রয়েছে সব আমরা এটার মধ্যে থেকে জানতে পারবো ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস ঠিক আছে তাহলে এই যে লাইনটা পেলাম এই লাইনটা তো আমি হুবহু লিখতে পারবো না কোনো জায়গায় আমরা হুবহু কপি পেস্ট করতে পারবো না কি করতে আর আমাদের কিওয়ার্ড কি ডিক্যাথলন ট্রাভেল তা আমাদের সাবটাইটেলে কি এই ওয়ার্ডটা আমাদের রাখতেই হবে যেহেতু যে কিওয়ার্ড ডেনসিটি মেইনটেইন করব এটা আমাদের থাকতেই হবে চেঞ্জ করব কোনগুলো এই যে ধরেন এক্সপ্লোরিং এই ওয়ার্ডটা আমি একটা সিনোনিম দিয়ে দিব ঠিক আছে তো হচ্ছে কি যারা এরকম ওয়ার্ডের মিনিং জানবেন না এই যে একটু আগে যেমন সার্চ দিলাম না আমি 5 সিনোনিম অফ এটা এরকম গুগলে সার্চ দিয়ে জেনে নেবে সিনোনিমগুলো ঠিক আছে তাহলে আমি এখন এক্সপ্লোরিংকে চেঞ্জ করব যেন সেন্টেন্সটা সেম না হয় ওই যে একইভাবে করব 5 এই যে একটা আমাদের অলরেডি সেট করা এরকম একটা টেমপ্লেট সেট করে রাখবেন যেন বারবার সার্চ দিতে না হয় এরপর ডিক্যাথলনটাকে আমরা এই যে এক্সপ্লোরিং এর 5টা সিনোনিম নিয়ে নিব ঠিক আছে এক্সপ্লোর মানে ইনভেস্টিগেট তো আমরা করব না ইনভেস্টিগেট লুক ইনটু এই যে প্রোব বা রিসার্চ এই দুটোর যে কোনো একটা ইউজ করব ঠিক আছে
অ্যান্ড রিসার্চ মানে গবেষণা করা, এখানে তো আমরা গবেষণার কিছু নেই, আমরা ওয়ার্ল্ডের অ্যাডভেঞ্চারটাকে মানে নতুন করে আবিষ্কার করব, ঠিক আছে, এটা ইনভেস্টিগেট করার কিছু নেই। হয় এটা আপনার হচ্ছে লুক ইনটু মানে দেখার মতো কোনো জিনিস, আর যদি একটু ইউনিক ওয়ার্ড ইউজ করতে চান এই যে প্রোব, এই ওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। এটা এখন যারা একটু ইংলিশ কমেন্ট্রি শুনেন, যারা হচ্ছে স্পোর্টস ভালোবাসেন, এই প্রোব এই ওয়ার্ডটা অনেক বেশি কমেন্ট্রেটররা ইউজ করে, ঠিক আছে। প্রোব মানে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ক্রিকেটে যে টেস্ট খেলা হয় দেখেন, অনেকে দেখেন অনেকে দেখেন না, জানেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টেস্ট খেলার নিয়ম কি জানেন? এমনি তো ক্রিকেট খেলা কি হয়, ওয়ান ডে একদিনে হয়ে যায়, বা টি-20 আরও 3 ঘন্টার মতো হয়ে যায়। টেস্ট খেলাটা কি 5 ডে হয়, টানা 5 ডের মতো হয়, ঠিক আছে। এখন 5 ডের মধ্যে এমন এমন কিছু টেস্ট ম্যাচ হয় যে আপনার হচ্ছে গিয়ে 2 দিন খুবই বোরিং যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, হঠাৎ করে 1 ঘন্টার খেলায় সব কিছু চেঞ্জ হয়ে যায়। ওই 1 ঘন্টার মধ্যে বলার হয়তো এমন কোনো এফোর্ট দিয়েছে যে হঠাৎ করে হচ্ছে 4-5টা উইকেট পড়ে যায়, ওই এক সেশনেই সব কিছু শেষ হয়ে যায়। তো এই যে হঠাৎ করে যে একটা চেঞ্জ হলো, হঠাৎ করে যে নতুন, ইংলিশ কমেন্ট্রেটররা এই ওয়ার্ডটাকে প্রোবিং বলে, প্রোবিং ওভার, প্রোবিং ডে, ঠিক আছে। প্রোবিং ওভার, প্রোবিং ডে, মানে এই ডেটাতে হঠাৎ করে নতুন একটা কিছু চেঞ্জ হয়েছে, নতুন একটা কিছু আসছে, ঠিক আছে। যারা শুনেন না তাদের জন্য ডিফারেন্ট বিষয়, যারা আইএলস করেন, স্পোকেন করেন, তাদেরকে বলা হয় ইংলিশ কমেন্ট্রি যেন শোনা হয়, ইংলিশ মুভি যেন শোনা হয়, ইংলিশ নিউজ পেপার যেন দেখা হয়। সবাই কি মুভি দেখে? ইংলিশ এখন এক একজন এক একটা সেক্টর বেছে নেয়, যাদের মুভি পছন্দ ইংলিশ মুভি দেখে, যারা স্পোর্টস পছন্দ ইংলিশ কমেন্ট্রি শুনে, এগুলো হচ্ছে স্পোকেন আইএলসে শেখানো হয়, ঠিক আছে। তো এই যে কমেন্ট্রেটররা বর্তমানে এই ওয়ার্ডটা বেশি অনেক ইউজ করে, সো আমি এই জন্য এই ওয়ার্ডটা ইউজ করে ফেললাম, ঠিক আছে। যে আমরা হচ্ছে এই যে যেখানে ছিলাম, এই যে ডিকন ট্রাভেল, এটাই লিখব প্রুভিং দ্য ওয়ার্ল্ড থ্রু অ্যাডভেঞ্চার, এটাই আমরা কি সাবটাইটেল হিসাবে রেখে দিব, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা, আমরা কোনো কিছু এখানে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে কপি করে এখানে পেজ যেতে পারবো না, যাই লিখতে হবে হাতে টাইপ করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে সাবটাইটেল লেখা শুরু করি, এখান থেকে এন্টার দিয়ে নিচে নেমে গেলাম, ডিকেথলং ট্রাভেল, একটা কোলন, প্রোবিং, শুধু তো সিনোনিম ছিল প্রোব, তাই না? তাহলে আমি আবার আইএনজি কেন লাগালাম? এই যে এটার সাথে আর কি ম্যাচ রেখে, ঠিক আছে। ওইখানে যেমন হচ্ছে কি ওই যে এক্সপ্লোরিং ছিল না, ওইটার সাথে ম্যাচ রেখে প্রোবিং, ওকে ফাইন, প্রোবিং দ্য ওয়ার্ল্ড থ্রু অ্যাডভেঞ্চার। এবং এখানে লেখার স্ট্রাকচারটা দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের কি প্রথম অক্ষরটা বড় হাতের রাখতেছে, ওই যে সাবটাইটেল বা ওই যে মেটা ডেসক্রিপশন হিসেবে। এটাই কি হবে বলেন তো? এটাই হচ্ছে কি আপনার এই যে টাইটেলের নিচে যে ওই যে আমরা যে 2 লাইন দেখলাম না, এখানে হচ্ছে এটা কি 150 ক্যারেক্টারের বেশি হবে না তো, বলে দিয়েছে, ঠিক আছে। এখানে কয়টা ক্যারেক্টার আছে জানেন? আমরা যদি একটু হিসাব করি, আমরা ওয়ার্ডে চলে আসি, কোন ওয়ার্ডে কয়টা ক্যারেক্টার কি আছে আপনারা এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, আমরা এই ওয়ার্ডটা নিই, এটা এখান থেকে কপি করি, ওয়ার্ডে এসে পেস্ট করি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে ইয়েতে শিখেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে যারা 23 নম্বর ক্লাস করেছেন, রিভিউতে এসে ওয়ার্ড কাউন্ট করা যায়, ঠিক আছে। এই যে ওয়ার্ড কাউন্টের একটা অপশন আছে, এখান থেকে আপনি দেখে ফেলতে পারবেন আপনার কয়টা ক্যারেক্টার আছে, কয়টা কি আছে, ঠিক আছে। দেখেন আমাদের এটা ক্যারেক্টার ইন স্পেস, ক্যারেক্টার উইথ স্পেস, ঠিক আছে। আপনি যদি স্পেসটাও সহ ক্যারেক্টার ধরেন, আপনার এখানে কয়টা আছে? 53টা ক্যারেক্টার আছে। আর আমাদের মেটা ডেসক্রিপশন জন্য কি 150টার মতো ছিল, তাহলে মোটামুটি ঠিক আছে, আমরা এটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটা আমরা ওয়ার্ডে এসে এভাবে চেক করে নিতে, মিনিমাম 150, ঠিক আছে। আরেকটু বাড়াবো, আরেকটু লিখবো, তো এটা একটু বেশি কম হয়ে গেছে না, এটা তো বেশি ছোট হয়ে গেছে, মিনিমাম 1.5 লাইন তো লিখব। একটা ভালো লাইন পেয়েছি এই জন্য সাথে সাথে নিয়ে নিতেছি, ঠিক আছে। প্রুভিং দ্য বড় হাতের W ওয়ার্ল্ড বড় হাতের T থ্রু অ্যাডভেঞ্চার, ফুল স্টপ। আরেকটা লাইন আমরা লিখব। আচ্ছা, ডিকেথলং এভাবে গ্লোবালি রিনাউন্ড ব্র্যান্ড। আচ্ছা, এটা একটা ব্র্যান্ড, মানে বিশ্বব্যাপী রিনাউন্ড, খুবই পরিচিত, ঠিক আছে। এগেইন আমি হচ্ছে গিয়ে এগুলোর মিনিং জানি দেখে আপনার সাথে সাথে বাংলা করে ফেলতেছি। আপনাদের বাসার জন্য আমি একটা ওয়ে বলতে পারি, যখন আপনারা এই যে এরকম সার্চ দিবেন ChatGPT 500 ওয়ার্ড, শুরুতে আপনারা প্রথমে গুগল ট্রান্সলেটরে চলে আসবেন, সবই দেখিয়ে দিই, নাহলে আবার বলবেন কিভাবে কি করব। ওইটা
ট্রান্সলেটরে আসবেন। আচ্ছা, পুরা কন্টেন্টটা আছে না, পুরা কন্টেন্টটা এখান থেকে কপি করে ফেলবেন। আচ্ছা, ওকে ফাইন, পুরা কন্টেন্টটা এখানে এসে পেস্ট করে ফেলবো। আর এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে পুরা কন্টেন্টটা আপনার সামনে বাংলায় থাকবে। কই গেল বাংলা? আচ্ছা আচ্ছা, 3500 ক্যারেক্টার লিমিট। আসলেই এত বড় হয়ে গিয়েছে কন্টেন্ট? কত লিখছি? 5000 লিখছি নি, 500 লিখছি। 500ই ওরা বলতে, ও ওয়ার্ড এখানে অনেক বেশি আসছে। আচ্ছা, তাহলে অল্প অল্প করে ট্রান্সলেট করেন, অল্প অল্প করে করেন। প্রথমে হচ্ছে কি দুইটা প্যারাই বুঝেন। আজকের জন্য তো আমরা জাস্ট একটা প্যারা লিখবো, ঠিক আছে? একটা একটা করে প্যারা বুঝ। আজকের জন্য আমরা এই যে এতটুকের উপরই রিরাইট করব, ঠিক আছে? তো এতটুক জাস্ট সিলেক্ট করলাম, এতটুক জাস্ট সিলেক্ট করি, বাস। এটা কপি করি, ওকে ফাইন। তাহলে হচ্ছে গিয়ে এই যে ডেকাথলন ভ্রমণ, ঠিক আছে? এখান থেকে আপনারা হচ্ছে পুরো বাংলাটার সাথে সাথে বুঝে বুঝে করতে পারবেন, ঠিক আছে? আমার জন্য ইজি, আমার মিনিং জানা আছে, আপনারা হচ্ছে এখান থেকে দেখে দেখে বুঝতে পারবেন কোন লাইনের মানে কি, ঠিক আছে? এটা এক সাইডে রাখুন। আচ্ছা, ডেকাথলন এ গ্লোবালি রিনাউন্ড ব্র্যান্ড। এটা একটা হচ্ছে কি বিশ্বব্যাপী খুবই পরিচিত একটা ব্র্যান্ড, সিনোনিমাস উইথ স্পোর্টস অ্যান্ড আউটডোর স্পোর্টস অ্যান্ড আউটডোর গিয়ার্স। আচ্ছা, খেলাধুলা এবং বাইরের যে এক্সট্রা যে কারিকুলাম আমরা অ্যাক্টিভিটিস বলি তার সাথে রিলেটেড একটা টার্ম এটা, ঠিক আছে? তাহলে এখনো বুঝি, তার মানে বোঝা গেল এটা ডাইরেক্ট যে স্পোর্টস এরকম না কিন্তু, ঠিক আছে? এটার সাথে একটা রিলেটেড জিনিস, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাজ এক্সপান্ডেড ইটস হরিজন। এক্সপান্ডেড মানে ব্যাপকভাবে পরিচিত হয়েছে, হরিজন এর শাখা প্রশাখা ব্যাপকভাবে পরিচিত হয়েছে। উইথ অ্যান এক্সাইটিং ভেনু। আচ্ছা, এটার একটা ভেনু উইথ অ্যান এক্সাইটিং ভেঞ্চার। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভেঞ্চার আছে, ডিক্যাথলন ট্রাভেল। আচ্ছা, এই জিনিসটা কি? আচ্ছা, দিস ইন্টেন্সিভ কম্বাইন্স দ্য ব্র্যান্ড ক্লিপ noted expertise in sports with a passion for sustainable tourism, offering immense travel and experience tailboat to adventure enthusiasm and meme lovers life. এটা মানে হচ্ছে ভ্রমণের মাধ্যমে নিজেকে স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে জড়িত করা, ঠিক আছে? যেমন আমরা যখন বলি, মানে আমাদের দেশের কালচার বাদ দিই, ছোট মানে অস্ট্রেলিয়া বা ইউএস এর বাচ্চাদের কথা বলি। একটা বাচ্চা হয়তো হাইস্ট 4 বছর বা 5 বছর, একটা অস্ট্রেলিয়ান বেবির কথা বলতেছি, তার গার্জিয়ান 4 থেকে 5 বছর, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে ক্রিকেট এবং ফুটবল ম্যাচ খেলা দেখাতে নিয়ে যাবে উইকেন্ডগুলোতে, শুক্রবার শনিবার, ঠিক আছে? মাস্ট, এটা কালচার, ওই কালচারে বড় হয়েছে, ঠিক আছে? এটাকে ওরা কি করে যে আজকে আমার উইকেন্ড, আজকে আমার উইকেন্ড মানে আমি ঘরে বসে থাকবো না, খাবো ঘুমাবো টিভি দেখবো, এরকম না। উইকেন্ড মানে কোন একটা জায়গায় ভ্রমণের মাধ্যমে আমি কিছু একটা লার্ন করব, ঠিক আছে? তো এই যে ভ্রমণের একটা, আমরা ভ্রমণ বলতে খালি কি বুঝি যে কোনো একটা জায়গায় যাব, ঘুরবো, খেয়ে চলে আসবো, কিন্তু এই যে ডিক্যাথলন ট্রাভেল মানে হচ্ছে গিয়ে কি শুধু যাবো, ঘুরবো, ঘুমিয়ে চলে আসবো এরকম না, এমন একটা জায়গায় যাব যেখান থেকে আমি কিছু একটা লার্ন করে আসবো, শিখে আসবো। তো ডিক্যাথলন ট্রাভেল মানে ওই স্পোর্টসটাকে বুঝিয়েছে, যে খেলাধুলার কোন একটা টপিকের জায়গায় ভ্রমণ করে আমি হচ্ছে গিয়ে আমার ট্রাভেলিংটা এনজয় করলাম, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ডিক্যাথলন ট্রাভেল, এই লাইনটার মানে, ঠিক আছে? আমরা যদি একটু বাংলা মিনিয়েও যাই, এভাবে আমরা যদি, হ্যাঁ, খেলাধুলা এবং অ্যাডভেঞ্চার গিয়ারের সামর্থ্য বিশ্বব্যাপী বিখ্যাত একটি ব্র্যান্ড একটি উত্তেজনাপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে ডিক্যাথলন ভ্রমণ অ্যাপের সাথে, তা আবার দিগন্তকে প্রসারিত করছে। এই উদ্যোগটি টেকসই পর্যটন অ্যাপের প্রতি আরেকের সাথে খেলাধুলা আবার ব্র্যান্ড অ্যাপের গভীর মৌকুল দক্ষতাকে একত্রিত করে, যা দুঃসাহসিক, উৎসাহী এবং প্রকৃতি প্রেমীদের জন্য একইভাবে তৈরি করা, বোঝা গেছে সব মিলে। এখন এখানে হচ্ছে কি করেছে, এই যে আমরা যে বিভিন্ন জায়গায় ট্রাভেলে চাই, ঠিক আছে? এখন দেখা যায় কি বিভিন্ন গ্রুপে গ্রুপে যায়, ঠিক আছে? যেমন কক্সবাজার যাবো, কোন একটা গ্রুপ তৈরি করে, এগুলো হচ্ছে কি বিভিন্ন এজেন্সি তৈরি হয়েছে। আমরা যারা একটু ট্রাভেল করেন জানেন, ঠিক আছে? যারা করেন না তাদের ব্যাপারে ডিফারেন্ট, ঠিক আছে? তো বিশ্বব্যাপী কিছু এখন এরকম এজেন্সি খোলা রয়েছে। হ্যাঁ, এই এজেন্সিগুলো কি করবে, আপনি যখন কোনো ভ্রমণ প্লেসে যেতে চান, আপনার হচ্ছে পছন্দের জিনিসগুলো জানতে চাইবে, আপনি হচ্ছে গিয়ে কোন জিনিসগুলো পছন্দ করেন, মানে আপনি ডিসিশন নিয়েছেন আপনি ভ্রমণ করবেন,
কিন্তু আপনি জানেন না কোন দেশে গেলে টাকা আছে, আপনার অনেক টাকা আছে, মানে আপনি ভ্রমণ করবেন, কিন্তু কোন দেশে গেলে আপনি মজা পাবেন, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা ফিল করবেন। তো এজেন্সিগুলো জানতে চায় যে আপনি কোন জিনিসগুলো পছন্দ করেন। খাওয়া দাওয়ার জন্য এক টাইপের দেশ, খেলাধুলা দেখতে চান এক টাইপের দেশ, বা শুধু মানে প্লেস আপনি জায়গা দেখতে চান তখন এক টাইপের দেশ, ঠিক আছে। তো যারা এই যে ডিক্যাথলন ট্রাভেল এই এজেন্সিগুলো কি করে, যেসব দেশে খুবই হচ্ছে এক্সাইটিং স্পোর্টস হচ্ছে সেই জায়গাগুলোর কিছু প্যাকেজ দিয়ে দেয়, ঠিক আছে। যেমন এই জায়গায় যদি আপনারা হচ্ছে গিয়ে ভ্রমণ করতে চান, এই স্পোর্টসগুলো এনজয় করতে পারবেন, এবং তারা হচ্ছে ডিসকাউন্টে টিকিট কেটে সব কিছু, যেহেতু এই যে এজেন্সির মাধ্যমে সব কিছু টিকিট ব্যবস্থা করে দেয়। এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে ডিক্যাথলন ট্রাভেল এই বার্তায়, মানে আমরা বলি না একটা ব্যানারে সব কিছু তৈরি করা, এই ব্যানারের আন্ডারে এই কনসেপ্টটা যে বিশ্বব্যাপী যে স্পোর্টস খেলাগুলো হচ্ছে সেই সকল জায়গায় ভ্রমণের ব্যবস্থা করে দেয় এই এজেন্সিগুলো। বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এই লাইনটাকেই আমরা হচ্ছে গিয়ে সাবটাইটেল হিসেবে ইউজ করব একটু ঘুরিয়ে পেঁচিয়ে। ডিক্যাথলন এগেইন আমাদের কিওয়ার্ডটা আমরা একবার ইউজ করেছি, দ্বিতীয়বারের মতো আবার ইউজ করব, কারণ আমাদের কি বলা হয়েছিল যে আমার যে প্রাইমারি কিওয়ার্ডটা হবে সেটা যেন আমার ফার্স্ট প্যারার মধ্যেই হচ্ছে কি 1-2 বার থেকে যায়, তাহলে এটা ভালো, প্রথম দিকেই যেন থাকে। তাহলে এই লাইনটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ডিক্যাথলন এই যে গ্লোবালি, এটার হচ্ছে কি আমরা একটা সিনোনিম নিয়ে নিব। যেমন আমার মাথায় অলরেডি একটা আছে বিশ্বব্যাপী, এটার একটা ইংলিশ সিনোনিম আছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, ঠিক আছে। আপনারা যদি না পারেন এই যে এরকম একটা খুলে রাখবেন 5 সিনোনিম ফর, জাস্ট এই ওয়ার্ডটা চেঞ্জ করে আপনি সিনোনিমগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা লাইন বানাই, এ ওয়ার্ল্ড ওয়াইড রিনোন ব্র্যান্ড। আচ্ছা, রিনোন মানে পরিচিতর ইংলিশ পপুলার, এই ওয়ার্ডটাও চেঞ্জ করে দিলাম, এ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্র্যান্ড। আচ্ছা, সিনোনিমাস, আচ্ছা এটাই রাখলাম, সিনোনিমাস উইথ স্পোর্টস অ্যান্ড আউটডোর গিয়ার হ্যাভ হ্যাজ এক্সপান্ডেড, এই যে এক্সপান্ড ইজি মানে যে ওয়ার্ডগুলোকে আমি একটু রিপ্লেস করে ইজি এই যে গ্লোবালি, রিনোন, আমি কি এখন কি এগুলোর যে একটু ইজি, আপনার যদি এখানে রিনোন না লিখে পপুলার লেখা থাকতো আপনি ইজিলি বুঝে যাচ্ছেন না এটা জনপ্রিয়। আমি কি করতেছি, জাস্ট কঠিন ওয়ার্ডগুলোকে সহজ ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতেছি, ঠিক আছে। এই যে এক্সপান্ড মানে আমি জানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, ঠিক আছে। এক্সপান্ডের আমরা কিছু সিনোনিম নিয়ে আচ্ছা লেখা শুরু করি আগে, ঠিক আছে। যেটা লেখা আছে ডিক্যাথলন, যেভাবে লেখা আছে ওইভাবে শুরু করি। ডিক্যাথলন ফার্স্ট লাইনে 1 থেকে 2% বলে যে ফার্স্ট লাইনেই হচ্ছে কি আমরা 2 বার ইউজ করে ফেলব। ডিক্যাথলন a worldwide popular brand, synonymous, a worldwide popular brand, synonymous with sports and outdoor gears. অনেকে মনে করেন যে একটু আমার খাটনি বেঁচে যাবে, যেগুলো আমি সেম জিনিস লিখতেছি কপি পেস্ট করে দিব, ভুলেও করবেন না। একটা লাইনও যদি কপি পেস্ট করতে যান ওই আপনার যে প্ল্যাগারিজম থেকে ধরা খেয়ে যাবেন। সব হাতে লিখতে হবে, যে লাইনটা সেম লিখতেছেন সেটাও হাতে লিখতে হবে। সিনোনিমাস উইথ স্পোর্টস অ্যান্ড গিয়ার, স্পোর্টস অ্যান্ড আউটডোর গিয়ার, outdoor gear, আচ্ছা outdoor gear, has expanded। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে কয়েকটা সিনোনিম নিয়ে নিই। expand 5 synonyms of expand। আচ্ছা, ওকে, extend, open, unhold, speed, stretch, আচ্ছা free। আচ্ছা, এই যে এক্সটেন্ড মানে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, এক্সটেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাজ এক্সটেন্ড, শুধু এক্সটেন্ড লিখলে হবে না, এখানে কি লাস্টে একটা ইডি যোগ করা আছে, যেভাবে আছে ওই স্ট্রাকচারে লিখতে হবে। গিয়ার কমা দিয়ে হ্যাজ, না ঠিক আছে, ও আচ্ছা, EAR গিয়ার হ্যাজ এক্সপান্ডেড, extended, ENDED, extended। এরপরে দেখি কি লেখা আছে, extended its horizons, এই যে horizons,
এটাও আমরা একটু রিপ্লেস করে, এত কঠিন কঠিন ওয়ার্ডের দরকার নেই, আমরা ইজি ইজি ওয়ার্ড ইউজ করবো। কিছু সিনোনিম নিয়ে নিই, 5 synonyms of horizons। আচ্ছা, হরিজন, কিছু সিমিলার ওয়ার্ড পাওয়া গেছে, রেঞ্জ অফ ভিশন, ইউ, হরিজন সিনোনিমস দেখি। স্কাইলাইন, স্কাই, মিডিয়ার, এখানে হচ্ছে গিয়ে যদি আমি সিনোনিমগুলো নিতে চাই একদম বেশি অন্য অক্ষরে চলে যায়, তাহলে আর আমরা এটা চেঞ্জ করব না। অলরেডি আমরা 3টা ওয়ার্ড চেঞ্জ করেছি। এক্সটেন্ডেড, তাহলে এটা আমরা এটাই রেখে দিই। এক্সটেন্ডেড ইটস হরিজনস উইথ অ্যান এক্সাইটিং ভেঞ্চার। আচ্ছা, এক্সটেন্ডেড ইটস হরিজনস, শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে আর কি, এটা বুঝেছে যে এটা এক্সটেন্ডেড ইটস হরিজনস মানে এটার জনপ্রিয়তাটা ছড়িয়ে পড়েছে, এভাবে বুঝিয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই, এটার সাথে এটা যায় না, হ্যাঁ ওইটাই। উইথ অ্যান এক্সাইটিং ভেঞ্চার, আচ্ছা, উইথ অ্যান এক্সাইটিং ভেঞ্চার হরিজনস, উইথ অ্যান এক্সাইটিং ventures, আচ্ছা, এক্সাইটিং ভেঞ্চার্স, আচ্ছা, ডিকথলন ট্রাভেল, আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখলাম। আচ্ছা, দিস ইনিশিয়েটিভ কম্বাইন্স, আচ্ছা অলরেডি আমরা অনেক লিখে ফেলেছি, এখানে 1.5 লাইনের বেশি দেওয়া যায় না, আমরা এতটুকু পর্যন্তই আমাদের মেটা ডেসক্রিপশন রাখবো এবং এটার মধ্যে আমরা 2বার ইউজও করে ফেলছি এবং আমাদের সাথে সাথে চেক করে ফেলতে হবে যে এখানে কয়টা ক্যারেক্টার কী রয়েছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এক্সাইটিং উইথ অ্যান এক্সাইটিং ভেঞ্চার্স, এতটুকুই আমরা রাখবো। ঠিক আছে, এখন আমরা এটা একটু চেক দিব যে কত ক্যারেক্টারের মধ্যে রয়েছে, এগুলো সব কিছু চেক করতে হবে, নাহলে তো একটা এটা নর্মাল রাইটিংই থাকতো। আমরা এটা কেটে দিই। আচ্ছা, আমরা একটু ওয়ার্ড কাউন্টে দিয়ে দেখি কত হয়ে গিয়েছে। 180 বেড়ে গিয়েছে। উইথ স্পেস সহ যদি ধরি আর উইদাউট স্পেসের সাথে যদি ধরি বেড়ে গিয়েছে। কিছু ওয়ার্ড কমাতে হবে আমাদের এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এই জন্য বলছিলাম যে বেশি দেওয়া যাবে। ডিক্যাথন না, এটা ঠিক আছে, এখান থেকে লাইনটাকে যে ইটস হরিজনস, হ্যাঁ। ডিক্যাথন এ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্র্যান্ড। সিনোনিমাস, এই জিনিসটাকে যে ছোট করা যায়, সিনোনিমাস এটা অনেক বড় ওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে ফেলি। সিনোনিমাস এটা না, সিনোনিমাস ওয়ার্ডটা নিয়ে নিই। সিমিলার ছোট ওয়ার্ড ইউজ করে ফেলি। ঠিক আছে, সাচ, হ্যাঁ একই রকম, সাচ একই রকম। সাচ উইথ আবার কেমন দেখে, ব্র্যান্ড সাচ উইথ, এটা তো মিনিং যায় না। হ্যাঁ, লাইক উইথ একই, সিমিলার উইথ, সিমিলারটাই সবচেয়ে যায়। হ্যাঁ, এর সাথে যায় না। ঠিক আছে, এটা যায় না, সিমিলার উইথ। Similar with sports even outdoor activities, and outdoor gear has extended if its horizon with eccentric similar to প্রিপোজিশন গত ভুল। দেখেন গুগল ডক্সের একটা সুবিধা আছে, আপনি যদি গ্রামাটিক্যাল নাও ভালো জানেন, আপনি এই যে রাইট ক্লিক করে সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি গ্রামাটিক্যাল জানেন দেখে আমাদের জন্য ইজি বলে ফেলা কোনটার সাথে কোন প্রিপোজিশন যায়, সবাই তো জানবেন না। ঠিক আছে, তো যেখানে আপনার গ্রামাটিক্যাল ভুল হবে, আপনার যে মার্ক হবে, আপনি রাইট ক্লিক করে ফেলবেন। ঠিক আছে, এই যে ডিক্যাথলন, আমার এই ওয়ার্ডটা ইউজ করতে যে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কিওয়ার্ডটা একবারই রাখি, ইট ইজ এ, এইভাবে করে দিই।
ফেস তো ঠিকই আছে। ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্র্যান্ড। আচ্ছা, সিমিলার উইথ, হ্যাঁ এখন আমরা চেক দিয়ে দেখি একই না। ইট ইজ এ, এটা ইটস এ, হ্যাঁ এভাবেও করা যায়, এভাবেও করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দেখি। আচ্ছা 50 কমছে না, 45, 145। স্পেস ছাড় যে কোনো একটা ক্রাইটেরিয়া হলে, এখানে বলা ছিল না, মেবি আমাদের একটু ক্রাইটেরিয়াটা দেখে নিই তাও আমরা। বলা ছিল না কিছু, 150 থেকে 160 ক্যারেক্টার। এখন উইথ স্পেস নাকি আপনি যদি স্পেসগুলো ধরেন তাহলে তো বেশি রকম হয়ে যায়। আমরা হচ্ছে কি স্পেস ছাড়াটাই ধরলাম, হ্যাঁ স্পেস ছাড়াটা। গ্যাপকে তো আর আমরা একটা যে গ্যাপ দিয়েছি এটাকেও তো আমরা কি ওয়ার্ড ধরবো, এটা তো আমরা ক্যারেক্টার ধরবো। স্পেস তো স্পেস, এটা দিতেই হবে। তো স্পেস ছাড়া আমাদের 145 হয়ে গিয়েছে, ডান। তাহলে হচ্ছে আমরা যে জায়গাগুলো ঠিক করা, আমরা হচ্ছে কি একটু ঠিক করে ফেলি আমাদের কাউন্টের মধ্যে। ডিক্যাথন এই পর্যন্ত সব ঠিক ছিল। এই যে ইট ইজ এ, এখান থেকে করে ফেলেছিলাম ঠিক। ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্যান্ড সিমিলার টু স্পোর্টস হ্যাভেন গিভার and has experience। and না দিলেও হবে, কারণ আমি ওই যে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে দুটো কমা, একটা কমা দিয়ে যুক্ত করেছি, তো প্রবলেম নেই, and না দিলেও হবে, ঠিক আছে। and দিতে গেলে হ্যাঁ 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 and দিতে গেলে তাহলে আর হচ্ছে কি কমা থাকবে না, and its কমাও থাকে, দরকার নেই কমা থাকে একটা বানানো দরকার নেই, যেহেতু আমি কমা দিয়ে যুক্ত করেছি has experience। আমরা যারা কমপ্লেক্স সেন্টেন্স পড়ি, যে দুইটা সেন্টেন্সের দুইটা ভার্ব দুইটা অবজেক্ট থাকবে, মাঝখানে যুক্ত করার জন্য আমরা কমা দিয়ে যুক্ত করে ফেলতে পারবো। এনাফ, আই থিঙ্ক ঠিক আছে। তাহলে আমরা সাবটাইটেলটা ফাইনালি ঠিক করতে পারলাম। দেখলেন এত সহজ না জিনিসটা, ঠিক আছে, জিনিসটার পিছনে এক সময় দিতে হবে। তাহলে আমাদের দুইটা পার্ট গেল, আমাদের টাইটেল ঠিক করলাম আর আমাদের মেটা ডেসক্রিপশন ঠিক করলাম। এরপরে হচ্ছে গিয়ে এই যে ভিতরের যে লেখাটা কি হয়ে রয়েছে, নর্মাল টেক্সট হয়ে রয়েছে, ঠিক আছে। এটা আমার কি, এটা আমার সাবটাইটেল, ঠিক আছে। এটাকে আমার সাবটাইটেল মেটা ডেসক্রিপশন হিসেবে করে দিতে হবে, ঠিক আছে। এই হয়ে গেল। দেখছেন একটু কালারটা একটু ব্লার হয়ে রইলো, এটাই বোঝায় যে এটা একটা যে ডিফারেন্ট একটা জিনিস, সাবটাইটেল ওইটা এটা। ওকে ফাইন ফাইন, তাহলে আমরা নিচে নেমে গেলাম, আমাদের সাবটাইটেল পার্ট শেষ। এখন হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশনটাই মেনলি সাবটাইটেল পার্টে যায়। এখন আমরা সাবহেডিংগুলোতে চলে যাব। তো সাবহেডিংগুলোর জন্য আমাদেরকে আরও পড়তে হবে যে এটার মধ্যে কী ছিল। আমরা তো জাস্ট ফার্স্ট প্যারাটাবে এটার ইন্ট্রোডাকশনটা জানলাম। আচ্ছা ওকে, সো এটার মধ্যে কী ছিল, দ্য কনসেপ্ট বিহাইন্ড ডিক্যাথলন ট্রাভেল। আজকে আমরা এই প্যারাটা দিয়েই শেষ করব। ওকে, দ্য কনসেপ্ট বিহাইন্ড ডিক্যাথলন ট্রাভেল। এই ডিক্যাথলন ট্রাভেলের পিছনে কি কনসেপ্ট আছে, মানে কোন কোন জায়গা থেকে এই জিনিসটা আসছে, ঠিক আছে। ওকে, এখন ওরা দিয়েছে এই সাবটাইটেল, আমি কিন্তু এটা দিব না। আমি এটাকে একটা এঙ্গেজিং, মানে একটু কোয়েশ্চেন বোধক বা কোয়েরি টাইপের হয়, এভাবে এটাকে একটু চেঞ্জ করব একটু ভিতরে পড়ে। তারপর ডিক্যাথলন ট্রাভেল ওয়াপাস কনসেপ্ট অ্যাজ এ প্ল্যাটফর্ম, বিবেচনা করা হতো এটা একটা মাধ্যম, টু ব্রিং দ্য গ্যাপ বিটুইন অ্যাক্টিভ লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল। আচ্ছা, ট্রাভেল মানে ওই যে দেখেন আমার কথাটাই যে ব্রিং দ্য গ্যাপ, ঠিক আছে। এই যে আমরা জানি বুঝি যে ট্রাভেল মানে ট্রাভেল, যাবো খাবো ঘুমাবো, আর হচ্ছে গিয়ে কি অ্যাক্টিভ লাইফস্টাইল, যাদের ভ্রমণটা থেকেও আমার কোনো একটা কিছু লার্নিং হয়। এই দুইটা জিনিসের মধ্যে গ্যাপটা কমিয়ে নিয়ে আসছে হচ্ছে কি ডিক্যাথলন ট্রাভেল, ঠিক আছে। ইট ইজ ডিজাইনড, এটা ডিজাইন করা হয়েছে ফর দোজ, তাদের জন্য, হু সিক মোর দেন জাস্ট সিগনেসিং, আচ্ছা মোর দেন জাস্ট সাইটসিং, ওই যে মানে ওই যেটা আমি বলতেছি, ঠিক আছে, যাবো দেখবো খাবো ঘুমিয়ে যাবো, এর চেয়েও বেশি যারা চায় তাদের জন্য এটা ডিজাইন করা হয়েছে। ইন্ডিভিজুয়ালস, তাদের জন্য, হু ইয়ার্ন মানে হচ্ছে চাচ্ছে টু কি করতে, টু কানেক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে কানেক্ট হতে চায়, চ্যালেঞ্জের সাথে দেমসেলস ফিজিক্যালি অ্যান্ড হচ্ছে সোজা ভাষায় কি, এই যে পর্বতারোহী যারা, কী লাভ ওদের এটা করে, কী লাভ ওদের করে, ঠিক আছে। এই যে পর্বতারোহী, ঠিক আছে, যে অ্যামাজনের উপরে বা এই পাহাড়ের উপরে উঠতে পারলে হচ্ছে গিয়ে তাদের সর্বোচ্চটা কি হয়, একটা সম্মাননা পুরস্কার, ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম লেখানো থাকে, দেশে তাদের একটা, এই যে মুসা ইব্রাহিম আমাদের দেশের যে আছে মুসা ইব্রাহিম, তারপরে একটা মেয়েও ছিল যে নিশাত না কি জানি, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে 9-10 বইতে ওদের স্টোরিগুলো দেওয়া আছে, ঠিক আছে।
এখন কি তাদের কথা ওইভাবে কারোর মনে আছে? কিন্তু যখন জিনিসটা হয়েছিল হ্যাঁ, তাদের আসলে কি স্বার্থ ছিল? তারাও তো জানে যে আগামী 10 বছর পর তাদের নাম কেউ মনেও রাখবে না। কিন্তু এই যে তারা তো চাইলে জাস্ট হচ্ছে কি দার্জিলিং বা অ্যামাজনে যে ঘুরে টুরে পাহাড়টার দেখে চলে আসতে পারতো। এই যে একটা চ্যালেঞ্জ নিল, এটা কিন্তু ট্রাভেলেরই পার্ট একটা। সে যে হচ্ছে পাহাড়ে চড়তেছে, ইয়ে করতেছে, তার সাথে কি তার একটা চ্যালেঞ্জ নিল যে আমি হচ্ছে গিয়ে হ্যাঁ ভ্রমণ করতে আসছি, তার সাথে আমি এই জিনিসটা অ্যাচিভ করে যাবো, ঠিক আছে? ওইগুলাই ডিক্যাথলন ট্রাভেলিংয়ের মধ্যে পড়ে যায়। চ্যালেঞ্জ দেমসেলফ ফিজিক্যালি অ্যান্ড হচ্ছে এমব্রেস নিউ কালচার, নতুন নতুন কালচারের সাথে তৈরি হওয়া, ঠিক আছে? ডিক্যাথলন ট্রাভেল এর জন্য কি করা হয়ে থাকে? curates experience that resolves around outdoor activities like hiking, cycling। এই যে যেমন হচ্ছে গিয়ে আমি যাব ওইখানে হচ্ছে গিয়ে আমি একটু হাইকিং করলাম। হাইকিং বুঝেন? কে বলতে পারবেন হাইকিং কি? ঠিক আছে, সাইকেলিং এতটুকু জানা উচিত, ভেরি গুড। আচ্ছা, সাইকেলিং করা, আচ্ছা এটা বুঝেন? এই যে কি জানি কি সাইকেলিং এর পরে কি সাইটিং, এটা কি? কাইকিং বুঝেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা এত কষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাংলা টাইপিং বাংলার মধ্যে নিয়ে যাই। আচ্ছা ঠিক, আমরা যদি একটু নিচে নামি। আচ্ছা, রেকর্ডটা পেছানোর একটি ধারণা যা সার্বিক জীবন, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হয়ে থাকে, ডিজাইন করা হয়েছে যা শুধু দর্শনীয় স্থান দেখানো না, যারা হচ্ছে গিয়ে তাদের শারীরিকভাবে নিজেদেরকে চ্যালেঞ্জ করবে এবং নতুন এই যে অভিজ্ঞতার সূচনা করে হাইকিং, সাইক্লিং, আচ্ছা আচ্ছা কায়াকিং, এন্ড হচ্ছে গিয়ে স্কাইকিং। আচ্ছা কায়াকিং, আচ্ছা কায়াকিং, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ বরফের মধ্যে ওই যে যেটা আমরা হচ্ছে গিয়ে যে পানির মধ্যে যেটা ওই যে স্কিট করে যায় না একটা ইয়ে নিয়ে, বরফের মধ্যে যে স্কিটটা করে, ঠিক আছে, কাইকিং বলা হয়ে থাকে, কাইকিং। আর হচ্ছে গিয়ে স্কাইকিং, এটা হচ্ছে গিয়ে কি অনেক এখন ট্রাভেলিং প্লেসে এরকম হয়েছে, মাঝখানে হচ্ছে গিয়ে পুরো একটা ফাঁকা জায়গা, আপনি কিছুক্ষণের জন্য প্লেন ভ্রমণ করতে পারবেন। মানে এমনভাবে আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না, বুঝছেন না? স্কাইকিং কোন জিনিসটাকে বলে? যে একটা হচ্ছে কি প্লেনের মতো থাকে, আপনাকে অনেক উঁচার মধ্যে একটা প্লেনের ফিলিং দিবে, একটা পাহাড়ি এলাকা বা হচ্ছে একটা বরফওয়ালা এলাকা, অনেক উঁচা, আপনি কিন্তু অরিজিনাল প্লেনে নেই, ঠিক আছে? সোজা ভাষায় হচ্ছে গিয়ে আপনারা যখন ফ্যান্টাসিতে যান, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে ওই যে চরকি প্লেনগুলোতে চলেন, ওইটারই একটু অ্যাডভান্স পার্ট বলতে পারেন আপনার স্কাইকিং, যে আপনাকে একটা অরিজিনাল প্লেনের মধ্যে একদম আকাশের উপরের অবস্থায় চড়াবে, মনে হবে একদম আপনি অরিজিনাল প্লেনে আছেন বা এমন কিছু। অনেক কিছুই আছে, হ্যাঁ, এগুলো মানে সব চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস, সোজা ভাষায় যে আপনি জাস্ট ঘুরতে যাননি, এই চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস গুলো নেবেন, এগুলোই হচ্ছে কি ডিক্যাথলন ট্রাভেল। আজকে আমরা লাইনের মিনিংটা বুঝতে পেরেছি, ওকে ফাইন। এই করা, আচ্ছা ফাইন। অ্যাপেন মেকিং এভরি জার্নি অ্যান অপরচুনিটি, প্রত্যেকটা জার্নিকে একটা সুযোগ হিসাবে দেখা, ঠিক আছে, যে আমি শুধু জার্নি করতে যাব এরকম না, এটা আমার জন্য একটা অপরচুনিটি, একটা চ্যালেঞ্জ ফর পার্সোনাল গ্রোথ, নিজেরও গ্রোথ হবে এটা, অ্যান্ড আনফরগেভেবল মেমোরিজ, মানে এটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি আমরা ডিক্যাথলন ট্রাভেলিং সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম যে এই জিনিসটা হচ্ছে গিয়ে কি। আচ্ছা, এখন এই জিনিসটাকে একটু কোশ্চেনবোধকভাবে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে গিয়ে কি সবার হচ্ছে যার যার ক্রিয়েটিভিটি, এটা আপনাকে কোনো এআই বলে দিবে না, ঠিক আছে? এখানে কি করা হচ্ছে বলেন তো, আমি আজকেরটা করে দিব, নেক্সট দিন থেকে আপনাদের মাথা থেকে বের করতে হবে, ঠিক আছে? যেমন এখানে কি করা হচ্ছে, এখানে নর্মাল ট্রাভেলিংকে ডিক্যাথলনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটার প্রশ্ন কিভাবে ছুড়ে দিতে পারি, ইজ ডিক্যাথলন ট্রাভেলিং, এই যে এই লাইনটার সাথে আমরা ছুড়ে দিতে পারি, ঠিক আছে? কোয়েশ্চেন ছিল, ইজ ডিক্যাথলন ট্রাভেলিং এ নর্মাল ট্রাভেলিং, এরকম একটা কোয়েশ্চেন দিতে পারি, যে এখানে তো ডিক্যাথলন ট্রাভেল লেখা, তো সবাই মনে করতেছে এটা একটা ট্রাভেল করা, ঠিক আছে? তাহলে এই লাইনে যেহেতু কি আমি কি করেছি, এই লাইনের পুরো প্যারাটাই কি ডিক্যাথলন ট্রাভেলিং সম্পর্কে একটা ধারণা দিয়েছে। তাহলে যদি আমি এখানে শুধু লিখে দিই হোয়াট ইজ ডিক্যাথলন ট্রাভেলিং বা কনসেপ্ট অফ ডিক্যাথলন ট্রাভেলিং, সিম্পল হয়ে গেল মানুষের মধ্যে। এখানে যদি একটা কোয়েশ্চেন ছুড়ে, এখানে মূলত কি করতেছে, নর্মাল ট্রাভেলের সাথে ডিক্যাথলনকে কম্পেয়ার করতেছে। তাহলে আমরা এখানে আমরা এইভাবেও দেখতে পারতাম, দ্য কম্পারিজন বিটুইন নর্মাল ট্রাভেল অ্যান্ড ডিক্যাথলন ট্রাভেল, আবার সিম্পল হয়ে গেল। জিনিসটাকে একটু এক্সাইটিং ভাবে লিখতে হবে, তো আমরা হেডিংটা এইভাবে লিখি, ইজ ডিক্যাথলন ট্রাভেল
এ নর্মাল ট্রাভেল, একটা কোয়েশ্চেন আমার হেডিং, ঠিক আছে। ডিক্যাথলন ট্রাভেল কি নর্মাল ট্রাভেল? এবং যেটা আমাদের হচ্ছে কি স্ট্যান্ডার্ডে বলা ছিল যে সাব হেডিংয়েও যেন আমি আমার কিওয়ার্ড ইউজ করি, সাব হেডিংয়েও আমি আমার কিওয়ার্ড ইউজ করে ফেলেছি, ঠিক আছে। লাস্ট যে জিনিসটা আজকে এটা করব, এটা হচ্ছে গিয়ে কি এখন নর্মাল টেক্সট আছে, এটা কিন্তু নর্মাল টেক্সট না, এখন আমরা এটা হয়ে যাবে হেডিং 1, ঠিক আছে। এবং এটা যেহেতু হেডিং আমরা এটাকে একটু বোল্ড করে ফেলবো, ওকে ফাইন। আর চেষ্টা করব একটু হচ্ছে গিয়ে ফর্মালিটিজের জন্য এটা একটু টাইমস নিউ রোমান হিসাবে রাখতে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, আমি বললাম তো এটা 2 দিনের কাজ, 1.5 ঘন্টা 2 ঘন্টায় হবে না। নেক্সট দিন আমরা এটার বর্ণনাটা কিভাবে রিরাইট করে সেখানে শিখবো, ঠিক আছে। এটার মধ্যে ছবি আনতে হবে, অল্টার টেক্সট দিতে হবে, অনেক কাজ আছে। আজকে হচ্ছে আমরা জাস্ট রাইটিং পার্টটা স্টার্ট করলাম, দ্যাটস অল, থ্যাংক ইউ।